হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অল অফ ইউ। আমি রাজেশ দে, তোমাদের ফিজিক্স মাস্টার, তোমাদের গাইডার, তোমাদের মেন্টর। চলে এসেছি আজকে গ্র্যাভিটেশনের লেকচার নাম্বার 7 নিয়ে। তো লেকচার নাম্বার 7 মানে বুঝতে পারছো নিশ্চয়ই, আগে 6টা পার্ট অলরেডি হয়ে গেছে। আমরা গ্র্যাভিটেশনের কিন্তু প্রায় অনেকটা শেষ করে ফেলেছি। আর একটা টপিক তোমাদের বাকি রয়েছে, সেটা হচ্ছে স্যাটেলাইট মোশন। আজকের ভিডিওতে আমরা ওই স্যাটেলাইট মোশন নিয়েই ডিসকাস করব। এখন স্যাটেলাইট মোশন পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে বিশাল ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? তোমরা নিটের বা জেই মেনের যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি খুলে দেখো, তাহলে তুমি দেখবে স্যাটেলাইট মোশন থেকে প্রায় বছরই কিন্তু কোয়েশ্চেন আসে। প্রায় মানে প্রত্যেক বছর বলবো না, কিন্তু ভালো ইম্পর্টেন্স কিন্তু কোয়েশ্চেন আসেই আসে। ঠিক আছে, ধরো 3 বছরে দুবার এলো, 1 বছর নাই আসতে পারে, কিন্তু 3 বছরে দুবার কিন্তু আসে। ঠিক আছে, তো স্যাটেলাইট মোশনটা তোমাদেরকে ভালো করে করতে হবে। স্যাটেলাইট মোশন কি কঠিন? কঠিন আমি বলবো না, কঠিন কিন্তু নয়। আমি আজকে প্রচুর অঙ্ক করাবো। অঙ্কগুলো করাতে করাতে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে অঙ্কটা কঠিন কি কঠিন নয়। আমি প্রত্যেকটা অঙ্ক কিন্তু উইদিন 40 to 50 সেকেন্ড তোমাদেরকে সলভ করতে শেখাবো। আমি 40 to 50 সেকেন্ড করবো না, সলভ তোমরা করবে। আমি যে পদ্ধতিতে তোমাদেরকে বোঝাচ্ছি, আমার বোঝাতে হয়তো একটু সময় লাগবে, কারণ আমাকে তো এক্সপ্লেন করতে হবে। আমি টিচার, আমার কাজ হচ্ছে তোমাদেরকে বোঝানো। তুমি যদি ওটা ভালো করে বুঝে যাও আর যদি 1-2 বার যদি প্র্যাকটিস করো, তাহলে এটা আমি তোমাদেরকে অ্যাসিওর করছি তোমরা উইদিন 40 to 50 সেকেন্ড বা 30 to 40 সেকেন্ড, ডিপেন্ডস অন তুমি কত ভালো ক্যালকুলেশন করছো, তুমি অঙ্কগুলোকে ইজিলি অ্যাপ্রোচ করতে পারবে। ঠিক আছে, এবারে ছেলে মেয়েদের কিন্তু স্যাটেলাইট মোশনটা কঠিন লাগে। আমি অফলাইনে পড়াতে গিয়ে দেখেছি ম্যাক্সিমাম ছেলেমেয়েরা স্যাটেলাইট মোশন বুঝতে পারে না বলবো না, ইম্পর্টেন্স ততটা দেয় না। কেন ইম্পর্টেন্স দেয় না? কারণ আমি তোমাদেরকে যখন গ্র্যাভিটেশনের পার্ট 1 পড়াই, তখন বলেছিলাম যে কোনো একটা চ্যাপ্টার পড়ানোর সময় ইনিশিয়ালি ছেলেমেয়েরা যে ইন্টারেস্ট দেখায়, লাস্টের দিকে সেই ইন্টারেস্ট থাকে না। কেন? কারণ জোশ তো প্রথম দিকে থাকে, লাস্টের দিকে মনে হয় কখন শেষ হবে কখন শেষ হবে, দিয়ে লাস্টের দিকে টপিকগুলো মোটামুটি করে যেভাবে হোক শেষ করতে পারলে বাঁচি, এরকম ব্যাপার। এরকম করে শেষ করে নেয়, লাস্টের দিকেরগুলো ততটা ইম্পর্টেন্স দেয় না। আর সেখান থেকে কোয়েশ্চেন চলে এলে ছেলেমেয়েরা কিন্তু করতে পারে না। কিন্তু বিশ্বাস করো, এই টপিক থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, ঘেঁটে দেখবে তাহলে বুঝতে পারবে। তো তাই জন্য আমি বলবো মন দিয়ে একটু শুনবে। আমি অ্যাজ মাচ অ্যাজ পসিবল অঙ্ক এই পিপিটিতে, মানে এই যে আজকের যে লেকচার রয়েছে পিপিটিতে ইনক্লুড করেছি। প্রচুর অঙ্ক আছে, প্রচুর অঙ্ক আছে। ঠিক আছে, তোমরা করতে করতে আস্তে আস্তে বুঝতে পারবে। তো বেশি কথা যদি এখন বলি, ভিডিও বড় হয়ে যাবে, তোমাদেরই দেখতে বিরক্ত লাগবে আর আমারও কষ্ট বাড়বে। তাই জন্য চলো আর বেশি কিছু দেরি করছি না, আজকের লেকচার শুরু করছি। প্রথমে কি আছে? প্রথমে আছে অরবিটাল ভেলোসিটি অফ স্যাটেলাইট। স্যাটেলাইট মানে কি? উপগ্রহ। উপগ্রহ কার চারিদিকে ঘুরতে থাকে? গ্রহের চারিদিকে ঘুরতে থাকে। তাহলে এইখানে কোনো একটা প্ল্যানেটকে কেন্দ্র করে এখানে স্যাটেলাইট ঘুরবে। কেন ঘুরবে সেটা আমরা ডায়াগ্রামে বোঝার চেষ্টা করছি। হ্যাঁ, সবথেকে প্রথমে ডায়াগ্রাম ড্র করি। এটা হচ্ছে অরবিট। ঠিক আছে, এটা হচ্ছে প্ল্যানেট, অর্থাৎ এটা হচ্ছে গ্রহ। এর মাস ধরে নিচ্ছি আমি ক্যাপিটাল এম। ঠিক আছে, এর মাস ধরে নিচ্ছি আমি ক্যাপিটাল এম। এর মাস ধরে নিচ্ছি আমি ক্যাপিটাল এম। এর মাস হচ্ছে তোমার স্মল এম। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। এর মাস হচ্ছে তোমার স্মল এম। এবারে এই প্ল্যানেট আর এই স্যাটেলাইটের মধ্যে কি কাজ করবে? গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। কেন গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে? কারণ এরও মাস রয়েছে, এরও মাস রয়েছে। আর গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কোন দিক বরাবর কাজ করবে? এই দুটো বস্তুর সংযোজককারী সরলরেখা বরাবর কাজ করবে। আর যেহেতু
সবসময় অ্যাট্রাকশন ফোর্স, তাহলে সবসময় কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। ঠিক আছে, তো এটা কেন্দ্রের দিকে একটা আকর্ষণ বল আমাকে ড্র করে দেখাতে হবে। এই হলো সংযোজককারী সরলরেখা। এরপর আমাকে ফোর্স অফ অ্যাট্রাকশন দেখাতে হবে। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে অবশ্যই এই দিক বরাবর। আর এই ফোর্সের মানটা কত হবে? অবশ্যই এই ফোর্সের মানটা হবে আমার এফ। এই ফোর্সের মানটা হবে আমার এফ। এখন তুমি লক্ষ্য করে দেখো যে ধরে নাও পার্টিকেলের মানে এই যে স্যাটেলাইটটা এর ভেলোসিটি কাজ করছে এই দিক বরাবর। তুমি লক্ষ্য করে দেখো ভেলোসিটির সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে ফোর্স কাজ করছে। আর যখন ভেলোসিটির সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে ফোর্স কাজ করে তখন সেই ফোর্সটা বৃত্তাকার পথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয়। আর এই ফোর্সটা যে অ্যাক্সিলারেশন প্রোভাইড করবে সেটা হচ্ছে রেডিয়াল অ্যাক্সিলারেশন। ইউনিফর্ম সার্কুলার মোশন যখন পড়ানো হয়, যখন সার্কুলার মোশন পড়ানো হয় তখন তোমাদেরকে এই কথাটা বলা হয়েছে, যখন ভেলোসিটির সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে অ্যাক্সিলারেশন কাজ করে তখন সেই অ্যাক্সিলারেশনকে রেডিয়াল অ্যাক্সিলারেশন বলা হয়। আর সেই অ্যাক্সিলারেশনের কাজ হচ্ছে ভেলোসিটির ডাইরেকশনটাকে প্রত্যেক মুহূর্তে চেঞ্জ করার। আর এই রেডিয়াল অ্যাক্সিলারেশন কাজ করে বলেই কোনো একটা পার্টিকেলকে সার্কুলার মোশন করানো সম্ভব, সার্কুলার পাথ বরাবর মুভ করানো সম্ভব, বা কোনো কার্ভ পাথ বরাবর মুভ করানো সম্ভব। কারণ কার্ভ পাথ বা সার্কুলার পাথ বরাবর যখন কোনো একটা বস্তুকে যখন মুভ করানো হয় তখন প্রত্যেক মুহূর্তে পার্টিকেলের ভেলোসিটির ডাইরেকশন চেঞ্জ হয়। আর ডাইরেকশন চেঞ্জ করার জন্য একটা অ্যাক্সিলারেশন দায়ী, যেটাকে আমি রেডিয়াল অ্যাক্সিলারেশন বলে থাকি। তাহলে এইখানে এই গ্র্যাভিটেশনাল ফোর্সটাই রেডিয়াল অ্যাক্সিলারেশন প্রোভাইড করবে, অর্থাৎ এই গ্র্যাভিটেশনাল ফোর্সটাই বৃত্তাকার পথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেবে। ঠিক আছে, এবারে তুমি লক্ষ্য করে দেখো যখন এইটা এইখানে থাকবে, বা এক কাজ করি এটা যখন এইখানে থাকবে, ঠিক আছে, তখন ভেলোসিটি কোন দিক বরাবর কাজ করবে? অবশ্যই ভেলোসিটি কাজ, আচ্ছা উপর দিকে মুভ করছে তো, তাহলে এখানে ভেলোসিটি কাজ করবে এই দিক বরাবর। আর এদের সংযোজককারী সরলরেখা কোনটা? এদের সংযোজককারী সরলরেখা হচ্ছে এটা। এবারে যখন স্যাটেলাইট এই পজিশনে ছিল তখন এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বা এদের মধ্যে ক্রিয়াশীল গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কোন দিক বরাবর কাজ করেছিল? অবশ্যই সংযোজককারী সরলরেখা বরাবর কাজ করছিল। আর যেহেতু আকর্ষণ বল তার জন্য এই দিকে কাজ করবে, যেহেতু আকর্ষণ বল তাই জন্য অবশ্যই এই দিক বরাবর কাজ করবে। ঠিক আছে, তাহলে ভেলোসিটি কাজ করছে এই দিক বরাবর, ভেলোসিটি কাজ করছে হরাইজন্টালি, ফোর্স কাজ করছে এই দিক বরাবর, মানে ভেলোসিটির সঙ্গে ফোর্স পারপেন্ডিকুলার ডাইরেকশনে কাজ করছে। এখানে ভেলোসিটি কাজ করছে এই দিক বরাবর, ফোর্স কাজ করছে এই দিক বরাবর। তাহলে এইখানেও বুঝতে পারছি ভেলোসিটির সঙ্গে ফোর্স পারপেন্ডিকুলার ডাইরেকশনে কাজ করছে, অর্থাৎ এই ফোর্সটা বৃত্তাকার পথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলে যোগান দিচ্ছে। ঠিক আছে, তাহলে এইখানে নিশ্চয়ই এফ 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 ইজ ইকুয়াল টু কত হবে? জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। আরটা হচ্ছে কি? এই স্যাটেলাইট যে সার্কুলার পাথ বরাবর মুভ করছে সেই সার্কুলার পাথের রেডিয়াসটা হচ্ছে আর। ঠিক আছে, এবারে তুমি ধরে নাও এই যে স্যাটেলাইট এর রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর, এই রেডিয়াসটা ধরে নাও এই স্যাটেলাইটের রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর। আচ্ছা এক কাজ করি, এটা হচ্ছে আমার ক্যাপিটাল আর, এটা হচ্ছে আমার ক্যাপিটাল আর রেডিয়াস, আর এটা হচ্ছে তোমার হাইট এইচ, এটা হচ্ছে তোমার এইচ হাইট বরাবর মুভ করছে। ঠিক আছে, এটা হচ্ছে প্ল্যানেটের সারফেস থেকে স্যাটেলাইটের উচ্চতা, এটা হচ্ছে এইচ। আমি কি বললাম? প্ল্যানেটের সারফেস থেকে স্যাটেলাইটের উচ্চতা, মানে স্যাটেলাইটটা এই প্ল্যানেটের সারফেস থেকে কত হাইটে আছে। এখন তুমি লক্ষ্য করে দেখো এই পুরোটা তো স্মলার, আমার এই পুরোটা তো স্মলার,
এই পুরোটা তো স্মল আর, তাহলে এইখান থেকে বুঝতে পারলাম স্মল আর ইজ ইকুয়াল টু এইচ প্লাস ক্যাপিটাল আর। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে স্মল আর ইজ ইকুয়াল টু এইচ প্লাস ক্যাপিটাল আর। তাহলে এফ এর মানটা হচ্ছে জিএমএম বাই আর স্কোয়ার, আর আমি কি বললাম এই ফোর্সটাই বৃত্তাকার পথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাই বৃত্তাকার পথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে, আর অভিকেন্দ্র বলের মান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই স্মল আর। তাহলে তুমি লক্ষ্য করে দেখো এইখান থেকে এই স্মল এম কাটছে, এখান থেকে একটা আর কেটে যাচ্ছে। তাহলে এইখান থেকে বুঝতে পারছি যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে অরবিটাল ভেলোসিটি, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে রুট আন্ডার জি ক্যাপিটাল এম বাই স্মল আর। এবারে যদি তুমি স্মল আর এর ভ্যালু যদি বসিয়ে দাও তাহলে এটাকে লিখতে পারো তুমি রুট আন্ডার জি জি এম বাই ক্যাপিটাল আর প্লাস এইচ, যেখানে এইচটা হচ্ছে এই প্ল্যানেটের সারফেস থেকে স্যাটেলাইটের উচ্চতা। ঠিক আছে, এবারে অনেকে কি করে এম এর মানটা মানে ধরো তোমাকে এম বলে দেওয়া আছে জি বলে দেওয়া আছে, তখন তুমি এই সূত্র বসাচ্ছ। যখন হাইট বলে দেওয়া আছে, এম বলে দেওয়া আছে, জি বলে দেওয়া আছে, আর রেডিয়াস বলে দেওয়া আছে, তখন তুমি এই সূত্র বসাবে। অনেক ক্ষেত্রে কি করে যে এই এম এর মানটা বলে দেয় না, তখন তোমাকে ধরো এই স্যাটেলাইটের ডেনসিটি বলে দিয়েছে, তো তোমাকে এই এমটাকে ডেনসিটি দিয়ে রিপ্লেস করতে হবে। ঠিক আছে, তুমি লক্ষ্য করে দেখো যে আচ্ছা আগে তো এই সূত্রটা তো লিখে দিই, এটা হচ্ছে আমার তাহলে ফাইনাল সূত্র। এটা হচ্ছে ফাইনাল সূত্র। এখন অনেক সময় কি করে যে ডেনসিটির মানটা বলে দেয়, তাহলে এম ইজ ইকুয়াল টু যেটা দেখতে পাবো এম ইজ ইকুয়াল টু ডেনসিটি ইন্টু ভলিউম, ডেনসিটি ইন্টু ভলিউম। ডেনসিটি মানে কি, ডেনসিটিটা হচ্ছে রো, আর ভলিউম মানে কি, ভলিউম ইজ ইকুয়াল টু হচ্ছে 4/3, ভলিউম মানে হচ্ছে 4/3 পাই ইন্টু রেডিয়াসের কিউব। এবারে যখন তুমি এই মানটা এখানে বসিয়ে দিচ্ছ তখন একটা এক্সপ্রেশন বেরোবে, সেই এক্সপ্রেশনটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, আমি বলবো না। কত মুখস্থ রাখবে, যত বেশি মুখস্থ করবে তত কিন্তু ভুলে যাওয়ার টেন্ডেন্সি তোমার মধ্যে বাড়বে। তাই জন্য আমি বলবো মুখস্থ করার দরকার নেই, শুধুমাত্র একটা বেসিক ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু জি এম বাই আর। এবারে যেমন যেমন ডেটা তোমাকে কোয়েশ্চেনে বলে দেবে সেরকম ভাবে তোমাকে অঙ্কটা প্রসিড করতে হবে। ঠিক আছে, তো আমি আর এক্সট্রা করে কোনো এক্সপ্রেশন বের করলাম না, তুমি শুধু এইটুকু মনে রাখবে। আমি শুধু এটুকু বললাম, যদি এম এর মান বলে দেওয়া না থাকে, যদি শুধু ডেনসিটির মান বলে দেওয়া থাকে, তখন তুমি এম এর জায়গায় এই পুরো মানটা বসিয়ে দেবে। এখন ঘটনা হচ্ছে যদি স্যাটেলাইটটা আর্থের খুব কাছাকাছি হয়, তোমাকে এরকম বলে দিতে পারে যে স্যাটেলাইটটা আর্থের খুব কাছাকাছি, আর্থ সারফেসের খুব কাছাকাছি মুভ করছে। যদি খুব কাছাকাছি থাকে তখন তুমি এইচ এর মানটাকে তুমি 0 বসাতে পারো। ঠিক আছে, সাপোজ করো, আর বলছি না, ওটা পরে আলোচনা করা হবে, আমি জাস্ট এখন বলে দিলাম যে স্যাটেলাইট যদি আর্থ সারফেসের খুব কাছাকাছি যদি থাকে, লিখে দিচ্ছি ছাড়ো, স্যাটেলাইট স্যাটেলাইট নিয়ার টু আর্থ সারফেস, স্যাটেলাইট নিয়ার টু আর্থ সারফেস, তখন আমি লিখতে পারি এই যে স্মল আর ইজ ইকুয়াল টু আর প্লাস এইচ, তখন এটাকে তুমি সিম্পলি আর লিখে দিতে পারো। কেন, কারণ আর্থ সারফেসের খুব কাছাকাছি অবস্থিত, তখন তুমি এই স্মল আর এর জায়গায় তুমি চুপচাপ ক্যাপিটাল আর বসাবে। সেই ক্ষেত্রে ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু হবে, রুট আন্ডার জি এম বাই আর, বাস, আর কিচ্ছু না। তখন তুমি এই মানটা বসিয়ে দেখবে না, এখানে যখন আর থাকবে
আর এম এর জায়গায় যখন তুমি 4/3 পাই রো আর কিউব যখন বসাবে না, তখন আর গুলো কাটাকাটি হতে শুরু করবে। মানে এই এম এর জন্য উপরে একটা আর কিউব আসবে, নিচে স্মল আর এর জন্য তো একটা ক্যাপিটাল আর থাকবেই, তাহলে এই আর কেটে যাবে, তখন আর স্কোয়ারটা রুটের বাইরে আর হয়ে বেরিয়ে আসবে, তখন ভেলোসিটির সঙ্গে রেডিয়াসের সমানুপাতিক সম্পর্ক হবে। আমি কিন্তু আবার বলছি, থিওরিটা বেশি বলে ব্যাপারটাকে কমপ্লিকেটেড করছি না, সিম্পল রাখার চেষ্টা করছি। পরীক্ষা মানে কোয়েশ্চেনে যেমন ডেটা দেওয়া থাকবে তুমি সেরকম ভাবে তুমি মানগুলো বসাতে থাকবে। হ্যাঁ, চলো নেক্সট স্লাইড। কি বলেছে, এবারে অঙ্ক দিয়েছে। কি বলেছে, দ্য এভারেজ রেডিয়াই অফ অরবিট অফ মার্কিউরি অ্যান্ড আর্থ অ্যারাউন্ড দ্য সান। আর আমাকে এখানে এভারেজ রেডিয়াসটা বলে দিয়েছে, এভারেজ রেডিয়াই মার্কিউরির বলেছে এত, আমাকে মার্কিউরি বলে দিয়েছে, আর তোমার সানের বলে দিয়েছে, ঠিক আছে। দ্য রেশিও অফ দেয়ার অরবাইটাল স্পিড উইল বি। দেখো, রেশিও অফ দেয়ার অরবাইটাল স্পিড, প্রথম কথা এখানে আমাকে মাসের উল্লেখ করে দেয়নি, আমাকে শুধুমাত্র রেডিয়াইয়ের কথা বলে দিয়েছে, আমাকে অরবাইটাল স্পিডের রেশিও চেয়েছে। ঘটনা হচ্ছে যে ভি এর সঙ্গে এম এর কথা উল্লেখ করেনি, জি এর কথা উল্লেখ করেনি, তাহলে শুধুমাত্র এখানে রেডিয়াইয়ের কথা উল্লেখ করেছে, তাহলে কোথাও না কোথাও ভেলোসিটির সঙ্গে রেডিয়াসের রুটের সম্পর্ক, মানে ভি প্রপোর্শনাল টু 1/√r, ঠিক আছে। এই যে বলেছে অরবিটের রেডিয়াই বলে দিয়েছে, অর্থাৎ স্মল আরটা বলে দিয়েছে। এই যে অরবিটের রেডিয়াইটা কত ছিল, এখানে স্মল আর ছিল, এই যে অরবিটের রেডিয়াই কত ছিল, স্মল আর ছিল, আর আমাকে স্মল আরটা বলে দিয়েছে, তাহলে পরিষ্কার দেখতে পেলাম, দেখো সূত্র কিন্তু মুখস্থ করতে হলো না, আমরা পরিষ্কার এটুকু বুঝতে পারলাম যে ভি প্রপোর্শনাল টু 1/√r, বাস এটুকু জানলেই হবে। তাহলে ভি প্রপোর্শনাল টু 1/√r, তাহলে আমি এখানে বসাবো ভি প্রপোর্শনাল টু 1/√r, এই সূত্র দিয়ে অঙ্ক হবে। এখন বলেছে দ্য রেশিও অফ দেয়ার অরবাইটাল স্পিড, মার্কিউরি বাই আর্থ, তাই তো, তাহলে ভেলোসিটি অফ মার্কিউরি বাই ভেলোসিটি অফ আর্থ ইজ ইকুয়াল টু √r, এটা বাই এটা হবে রেডিয়াস অফ আর্থ, রেডিয়াস অফ মার্কিউরি, রেডিয়াস অফ আর্থ বলবো না, রেডিয়াস অফ আর্থ অরবিট বলবো, আর রেডিয়াস অফ মার্কিউরির অরবিট বলবো। আর রেডিয়াস অফ আর্থ অরবিট কত বলে দিয়েছে, আমাকে 1.5 × 10⁸ বলে দিয়েছে, আমাকে এখানে পরিষ্কার মেনশন করে দিয়েছে 1.5 × 10⁸, আচ্ছা 10⁸ আছে, এখানে 10⁷ আছে, তাহলে এক কাজ করি, 10⁷ এর ফর্মে লিখতে গেলে আমি 10 × 10⁷ লিখে দিচ্ছি। হ্যাঁ, ডিভাইডেড বাই এখানে কত আছে 6 × 10⁷, 6 × 10⁷, তাহলে পরিষ্কার তুমি লক্ষ্য করে দেখো, এখানে এই 10⁷ আর এখানে এই 10⁷ কেটে যাচ্ছে, এটা নোংরা করছি না, এটা আছে 15/10, ঠিক আছে। তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে আমার যেটা ফাইনাল রেজাল্ট যেটা আসবে, তাহলে √r 15/6, যদি কাটাকাটি করি এখানে আসবে 5 আর এখানে আসবে 2, 3 দিয়ে কাটাকাটি করলে √5/√2, √5/√2 অপশন 1-এ আছে, তাই জন্য অপশন 1 হবে আমার এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। √r 15/6 কাটাকাটি করো, 3 × 5 = 15, 3 × 2 = 6, বাস এটা অ্যান্সার। তাহলে এইখানে আমার কি থিওরি ছিল, এই যে ভি প্রপোর্শনাল টু 1/√r, এটুকু জানলেই কিন্তু অঙ্কটা আমার হয়ে যাচ্ছিল। এবার দেখো নেক্সট স্লাইডে কি বলেছে, two artificial satellite A and B are at a distance of RA and RB above the Earth's surface. If the radius of the Earth is R, then the ratio of their speed will be. আমাকে তাদের স্পিডের রেশিও চেয়েছে, ঠিক আছে। কি বলে দিয়েছে, আর্টিফিশিয়াল স্যাটেলাইট এ, আচ্ছা আমাকে এখানে এইচ এর মানটা বলে দিয়েছে, এই যে অ্যাবাভ দ্য আর্থ সারফেস বলে দিয়েছে, তার মানে এটা কি রিপ্রেজেন্ট করছে, এটা কোথাও না কোথাও আমার এইচ এর মানকে রিপ্রেজেন্ট করছে, এটা আমার এইচ এর মানকে রিপ্রেজেন্ট করছে। আর্থ রেডিয়াস 8টা বলে দিয়েছে,
তাহলে অরবিটের রেডিয়াস কত হবে? আমার অরবিটের রেডিয়াস কত হবে? রেডিয়াস অফ অরবিট আমরা জানি রেডিয়াস অফ অরবিট স্মল r is equal to radius of earth by plus height of satellite from earth surface। এই যে স্মল r is equal to ক্যাপিটাল R plus h ছিল, কোথা থেকে পেলাম? এই যে এখান থেকে পেলাম। এই যে রেডিয়াস অফ অরবিট is equal to রেডিয়াস অফ আর্থ প্লাস হাইট অফ দ্য স্যাটেলাইট ফ্রম আর্থ সারফেস বা হাইট অফ দ্য স্যাটেলাইট ফ্রম সারফেস অফ প্ল্যানেট। তাহলে স্মল r is equal to h plus r ছিল, জাস্ট আমি এটাই এখানে বসালাম। হ্যাঁ, এবারে কোথাও না কোথাও আমাকে অরবাইটাল স্পিডের রেশিও চেয়েছে, আর এই মাত্র করলাম যে অরবাইটাল স্পিডের রেশিও ভি এর সঙ্গে 1/√r এর সমানুপাতিক সম্পর্ক। তাহলে এবারে যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তাহলে সিম্পলি VA বাই VB ইজ ইকুয়াল টু হবে √r প্লাস RB বাই R প্লাস RA। কোথায় আছে এটা? টু দ্য পাওয়ার হাফ, রুট আছে মানে টু দ্য পাওয়ার হাফ অ্যান্সার হবে। এইখানে স্কোয়ার আছে, হবে না। এইখানে হাফ আছে, হতে পারে। এইখানে স্কোয়ার আছে, হবে না। এই দুটো তো আগেই হবে না আমার, বুঝতে পারছো তো? এবারে এইখানে RB বাই RA সেটা তো লেখা নেই, তাহলে এটাও আমার হবে না। তাহলে অবশ্যই এটা অ্যান্সার হবে, পড়ে তো একজনই থাকলো, তাহলে অবশ্যই এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। আর দেখো অ্যান্সারের সঙ্গেও মিলছে, বোঝা গেছে? নেক্সট দেখো কি বলছে, দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন টু বডিজ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/r। এতক্ষণ পর্যন্ত ফোর্সটা r² এর সঙ্গে প্রপোর্শন ছিল, এখন ফোর্সটা বলেছে প্রপোর্শনাল টু 1/r, where r is the distance between bodies, then the orbital speed চেয়েছে। হ্যাঁ, orbital speed for this force in circular orbit is proportional to, আমাকে অরবাইটাল স্পিডটা কার সঙ্গে প্রপোর্শনাল এটা বের করতে হবে, ঠিক আছে? এখন তুমি লক্ষ্য করে দেখো ফোর্সের সঙ্গে 1/r এর সমানুপাতিক সম্পর্ক, তাহলে কোথাও না কোথাও আমি দেখবো F প্রপোর্শনাল টু 1/r। এবারে F ইজ ইকুয়াল টু নিশ্চয়ই কোনো একটা কনস্ট্যান্ট আসবে, তাহলে এখানে আমি কনস্ট্যান্টটাকে কে ধরছি, K/r। আর যেহেতু এই ফোর্সটাই সার্কুলার পাথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলে যোগান দিচ্ছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু কত হবে, mv²/r। তাহলে তুমি লক্ষ্য করে দেখো এই আর কেটে যাচ্ছে, এই আর কেটে যাচ্ছে, তাহলে ভেলোসিটির যে এক্সপ্রেশন বেরোবে সেখানে কোথাও কি আর রয়েছে? ভেলোসিটির যে এক্সপ্রেশন বেরোবে সেখানে কি কোথাও আর রয়েছে? আর তো নেই, কোথাও আর রয়েছে? আর নেই, তাহলে অবশ্যই r⁻0 এর সঙ্গে সমানুপাতিক সম্পর্ক হবে, যেটা অপশন 2 কে ম্যাচ করছে, তাহলে অবশ্যই অপশন 2 হবে আমার রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট দেখো কি আছে, হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অফ স্যাটেলাইট রিভলভিং অ্যারাউন্ড দ্য আর্থ অ্যাট height h above the earth surface if the radius of earth is r। ঠিক আছে, বলবে স্যার এটা তো করানো কোয়েশ্চেন, কতবার একটা কোয়েশ্চেন করাবেন, কিন্তু লক্ষ্য করে দেখো আমরা এতক্ষণ ধরে দেখলাম যে ভেলোসিটির সঙ্গে 1/√r এর সমানুপাতিক সম্পর্ক, এটা আমরা দেখলাম। তাহলে নিশ্চয়ই কি বলেছে আমাকে, এখানে ভেলোসিটি অফ স্যাটেলাইট চেয়েছে, তাহলে তুমি এখানে তো রেশিও চাইনি না, তাহলে তুমি সিম্পলি কি করবে, v ইজ ইকুয়াল টু √r gm/r করবে, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে কোথাও দেখো gm কথাটা কিন্তু কোথাও নেই, অর্থাৎ মানে প্ল্যানেটের মাসটা কিন্তু কোথাও বলে দেয়নি, আর জি এর কোথাও উল্লেখ নেই, তার মানে নিশ্চয়ই এখানে জি আর এম দিয়ে অ্যান্সারটা আসবে না। আর যেহেতু একটু কোয়েশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, তাই জন্য এই কোয়েশ্চেনটা আমি নিয়েছি। দেখো এইখানে সবসময় দেখো এখানে স্মল জি আছে, দেখতে পাচ্ছ এই স্মল জি, এই স্মল জিটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাহলে আমাকে কোথাও না কোথাও জিএমটাকে রিপ্লেস করতে হবে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি দিয়ে।
আমি বললাম না তোমাদেরকে বেসিক এই সূত্রটা মনে রাখতে হবে। এবারে যেখানে যেমন যেমন ডেটা থাকবে সেখানে তোমাকে সেরকম করে করে যেতে হবে। তাহলে এখানে দেখো এই সূত্র দিয়ে ম্যাচ করছে না, তাহলে এবারে দেখো আমি এই সূত্র থেকেই জি এর মান বসিয়ে এম এর মান বসিয়ে 4-5টা ফর্ম বেরোতো। আমি চাইলে তোমাকে 4-5টা ফর্ম মুখস্থ রাখতে বলতেই পারতাম, তোমাদেরই সমস্যা হতো মুখস্থ রাখতে। তাই জন্য আমি বললাম বেসিক সূত্র মুখস্থ রাখো, যেমন যেমন ডেটা দেওয়া থাকবে তেমন তেমন আমরা ভ্যালু পুট করে আমরা নিজেদের মতো করে ফর্মুলাটাকে চেঞ্জ করে নেব। ঠিক আছে, যাই হোক এখানে তো জি এর মান এম এর মান বলে দেয়নি, কিন্তু আমি জি আর এম এর সঙ্গে স্মল জি এর সম্পর্ক জানি। সেই সম্পর্কটা কি? আমরা জানি যে স্মল জি ইজ ইকুয়াল টু হয় জি এম বাই আর স্কোয়ার। তাহলে কোথাও না কোথাও জি এম এর জায়গায় জি আর স্কোয়ার বসিয়ে দেবো। তাহলে ভি ইজ ইকুয়াল টু রুট আন্ডার এখানে হবে জি আর স্কোয়ার বাই জি আর স্কোয়ার বাই স্মল আর। আর স্মল আর এর জায়গায় আর প্লাস এইচ বসবে। এই যে হাইট এইচ বলে দিয়েছে, রেডিয়াস আর বলে দিয়েছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু দাঁড়াবে, একটা আর তো বাইরে বেরোবে, ঠিক আছে, দিয়ে রুট রুট এখানে জি হবে আর এখানে আমার আর প্লাস এইচ হবে। সিম্পল জিনিস। কোথায় অ্যান্সার আছে? আমার মিলছে এটার সাথে, অপশন 3 এর সঙ্গে ম্যাচ করেছে। তাহলে অপশন 3 হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন 3 হচ্ছে আমার রাইট অ্যান্সার। এবারে দেখো আমাদেরকে পড়তে হবে এনার্জি অফ স্যাটেলাইট। স্যাটেলাইট কোথায় আছে? স্যাটেলাইট নিশ্চয়ই এই যে স্যাটেলাইট, এই স্যাটেলাইট মানে এই যে স্যাটেলাইট কোথায় আছে? স্যাটেলাইট অবশ্যই এই প্ল্যানেটের গ্র্যাভিটেশনাল ফিল্ডের আন্ডারে আছে। এই স্যাটেলাইটটা এই প্ল্যানেটের গ্র্যাভিটেশনাল ফিল্ডে আছে, বা এই এই প্ল্যানেটটাকে যদি আমি আর্থ কনসিডার করি তাহলে এই স্যাটেলাইট নিশ্চয়ই আর্থের গ্র্যাভিটির ফিল্ডে আছে, আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডে আছে। এখন আর্থের যদি গ্র্যাভিটেশনাল ফিল্ডে থাকে তাহলে নিশ্চয়ই এর কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে, এই পোটেনশিয়াল এনার্জিটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হবে। তাহলে এই স্যাটেলাইটের কাছে দু ধরনের এনার্জি থাকবে, এই স্যাটেলাইটের কাছে দু ধরনের এনার্জি থাকবে, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, আর একটা হচ্ছে এই যে স্পিড রয়েছে, এই স্পিড থাকার জন্য নিশ্চয়ই কাইনেটিক এনার্জি থাকবে। তাহলে এই স্যাটেলাইটের কাছে দু ধরনের এনার্জি থাকবে, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এখন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির মান কত হয়? আমরা জানি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির মান হয় মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই ডিস্টেন্স। এখন এই যে স্যাটেলাইট রয়েছে এর ডিস্টেন্সটা কত? এর ডিস্টেন্সটা হচ্ছে এই প্ল্যানেট থেকে বা এই আর্থের সেন্টার থেকে এই স্যাটেলাইটের ডিস্টেন্সটা হচ্ছে স্মল আর। তাহলে এর যে করেসপন্ডিং পোটেনশিয়াল এনার্জি হবে সেটা হবে মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। ঠিক আছে, আমি জাস্ট ভ্যালু পুট করব এখানে। এনার্জি অফ স্যাটেলাইট বলেছে তো, তাহলে এখানে এনার্জি মানে বেসিক্যালি দু ধরনের এনার্জি কথা আমরা আলোচনা করব, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জির মান কত হবে? আচ্ছা আগে পোটেনশিয়াল এনার্জি, আমার পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু হবে মাইনাস অফ জি ক্যাপিটাল এমটা হচ্ছে মাস অফ আর্থ বা মাস অফ প্ল্যানেট, স্মল এম হচ্ছে মাস অফ স্যাটেলাইট, আর স্মল আর মানে হচ্ছে ডিস্টেন্স অফ স্যাটেলাইট ফ্রম আর্থ বা ডিস্টেন্স অফ স্যাটেলাইট ফ্রম প্ল্যানেট। ঠিক আছে, এটা হয়ে গেল আমার পোটেনশিয়াল এনার্জি। এখন কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হবে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। আর ভি এর মানে এইমাত্র দেখলাম রুট আন্ডার জি এম বাই আর হয়, তাহলে হাফ এম ভি স্কোয়ারের জায়গায় যদি আমি জি এম বাই আর যদি বসাই, জি ক্যাপিটাল এম বাই আর যদি বসাই, তাহলে এটা হয়ে গেল জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। এটা হয়ে গেল আমার কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু। ঠিক আছে,
2r। এবারে তুমি যদি এই দুটো ইকুয়েশনকে দেখো, এই দুটো ইকুয়েশনকে তুমি যদি দেখো তাহলে তুমি ইজিলি বুঝতে পারছো এটাকে লেখা যেতে পারে হাফ ইন্টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। এটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি, এতে জিএমএম বাই আর, কিন্তু পোটেনশিয়ালটা মাইনাস ছিল, এখানে মাইনাসটা নেই, তাহলে এটাকে লিখতে পারি যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ অফ পোটেনশিয়াল এনার্জি। ব্র্যাকেটটা দেব না, ব্র্যাকেটটা আমরা দেব না। কেন ব্র্যাকেটটা দেব না? যেহেতু পোটেনশিয়ালে মাইনাস রয়েছে আর এখানে মাইনাস সাইনটা নিইনি, তাহলে এখানে মড অফ পোটেনশিয়াল লিখবো। হ্যাঁ, এখানে আমরা মড অফ পোটেনশিয়াল লিখব। এবারে এটুকু তো বুঝতে পারলাম যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ অফ মড অফ পোটেনশিয়াল এনার্জি। আর ধরে নিচ্ছি কাইনেটিক এনার্জির মানটা হচ্ছে এক্স, আমি ধরে নিচ্ছি কাইনেটিক এনার্জির মানটা হচ্ছে এক্স। তাহলে কাইনেটিক এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু এক্স মড অফ পোটেনশিয়াল এনার্জি, বা ছেড়ে দাও মডটা দিচ্ছি না, পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু নিশ্চয়ই মাইনাস অফ 2x হবে। কাইনেটিক এনার্জি যদি x হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি মড অফ পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু 2x হবে। আর যেহেতু পোটেনশিয়াল এনার্জির মানটা মাইনাসে হয়, তাহলে পোটেনশিয়াল এনার্জির মড, আমি যদি মডটা তুলে দিই তাহলে পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু হবে মাইনাস অফ 2x। তাহলে এইখান থেকে আমি ইজিলি ক্যালকুলেট করতে পারবো যে টোটাল এনার্জিটা কত হচ্ছে। তাহলে টোটাল এনার্জি, তাহলে আমার টোটাল এনার্জি টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জির মান হচ্ছে এক্স, পোটেনশিয়াল এনার্জির মান হচ্ছে মাইনাস অফ 2x, দিয়ে পড়ে থাকছে টোটাল এনার্জি টি ইজ ইকুয়াল টু মাইনাস অফ এক্স। আর এক্স এর মানটা আমি কাইনেটিক এনার্জি ধরেছিলাম, তাহলে টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ কাইনেটিক এনার্জি। তাহলে টোটাল এনার্জির যে মান দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মাইনাস অফ কাইনেটিক এনার্জি বা মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r, 2r। তাহলে এইটাই হচ্ছে আমার মনে রাখার জায়গা। তাহলে পোটেনশিয়াল এনার্জির মান কত? মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। কাইনেটিক এনার্জির মানটা অবশ্যই পজিটিভে হচ্ছে, কারণ কাইনেটিক এনার্জির মান তো নেগেটিভ হতে পারে না, কারণ স্পিডের স্কোয়ার, স্পিড তো নেগেটিভ হতে পারে না, তাহলে স্পিডের স্কোয়ার কি করে নেগেটিভ হবে? তাহলে কাইনেটিক এনার্জির মান হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। এইখান থেকে দেখলাম টোটাল এনার্জির মান হচ্ছে মাইনাস অফ কাইনেটিক এনার্জির সঙ্গে, মানে টোটাল এনার্জি টি ইজ ইকুয়াল টু মাইনাস অফ কাইনেটিক এনার্জি, টোটাল এনার্জি টি ইজ ইকুয়াল টু মাইনাস অফ কাইনেটিক এনার্জি। ঠিক আছে, তাহলে টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। এখন তুমি লক্ষ্য করে দেখো টোটাল এনার্জি কিন্তু এখানে মাইনাস হচ্ছে, টোটাল এনার্জি কিন্তু এখানে মাইনাস হচ্ছে। এটা কি রিপ্রেজেন্ট করছে? এটা কি রিপ্রেজেন্ট করছে? পোটেনশিয়াল এনার্জি এখানে মাইনাস হচ্ছে, এটা কি রিপ্রেজেন্ট করছে? আমি তোমাদেরকে যখন পোটেনশিয়াল পড়াই তখন বারবার ধরে বলে দিয়েছিলাম, যখন অ্যাট্রাকটিভ ফোর্স হয় তখন তার করেসপন্ডিং পোটেনশিয়াল এনার্জি কিন্তু নেগেটিভ হবে। তাহলে পোটেনশিয়াল নেগেটিভ এটাই রিপ্রেজেন্ট করছে যে স্যাটেলাইট আর প্ল্যানেটের মধ্যে বা স্যাটেলাইট আর আর্থের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে। টোটাল এনার্জি নেগেটিভ আছে মানে কি? টোটাল এনার্জি নেগেটিভ আছে মানেটা হচ্ছে সে এখনো অ্যাট্রাকশন ফোর্সের আন্ডারে আছে। টোটাল এনার্জি নেগেটিভ মানে হচ্ছে সে এখনো
অ্যাট্রাকশন ফোর্সের আন্ডারে আছে। যদি সে কোনো রকমের কোনো ফোর্স এক্সপিরিয়েন্স না করতো তাহলে টোটাল এনার্জি 0 হতো। যদি সে রিপালশন ফোর্স এক্সপিরিয়েন্স করতো তাহলে টোটাল এনার্জি পজিটিভ হতো। যেহেতু সে এখনো অ্যাট্রাকশন ফোর্সের আন্ডারে আছে তাই জন্য টোটাল এনার্জি নেগেটিভ হচ্ছে। যেহেতু টোটাল এনার্জি নেগেটিভ হচ্ছে তাহলে কোথাও না কোথাও এটা বাউন্ডেড মোশনকে রিপ্রেজেন্ট করছে। বাউন্ডেড কেন? কারণ তুমি লক্ষ্য করে দেখো, একজন ধরো একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যদি সবসময় টেনে রাখে, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যদি সবসময় দড়ি দিয়ে যদি টেনে রাখে, তাহলে বি ব্যক্তি, ধরো আমি হচ্ছি এ ব্যক্তি আরেকজন হচ্ছে বি ব্যক্তি, একটা দড়ি দিয়ে যদি টেনে রাখে, দেখো না এই যে স্যাটেলাইট, এই যে প্ল্যানেট, এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে। তুমি ধরে নাও যে এই প্ল্যানেটটা স্যাটেলাইটকে দড়ি দিয়ে টেনে রেখেছে, তাহলে এই যে স্যাটেলাইট এ কি চাইলে এর অ্যাট্রাকশন ফোর্সকে ছাড়িয়ে বাইরে চলে যেতে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ একটা অ্যাট্রাকশন ফোর্সে ফিল করছে। যদি আমি দড়িটাকে যদি কাঁচি দিয়ে কেটে দিতে পারি, যদি এই স্ট্রিংকে যদি আমি কাঁচি দিয়ে যদি কেটে দিতে পারি, তাহলে না হয় ও চলে যাবে। অর্থাৎ কাঁচি দিয়ে কেটে দেওয়ার কথা মানে হচ্ছে, যদি আমি এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটাকে যদি 0 করে দিতে পারি, তাহলে না হয় এই স্যাটেলাইট এই প্ল্যানেটকে ছেড়ে চলে যাবে। যেহেতু এ স্টিল এখনো একটা অ্যাট্রাকশন ফোর্স ফিল করছে, তার মানে এ বাধ্য এর আন্ডারে মুভ করতে। তার মানে এর মোশনটা কিন্তু বাউন্ডেড মোশন হচ্ছে। যেহেতু এইখানে টোটাল এনার্জি নেগেটিভ আছে, যেহেতু এইখানে টোটাল এনার্জি নেগেটিভ আছে, তার মানে কোথাও না কোথাও এটা বাউন্ডেড মোশনকে রিপ্রেজেন্ট করছে। বাউন্ডেড মানে যেহেতু এখানে স্যাটেলাইট প্ল্যানেটের বা আর্থের অ্যাট্রাকশন ফোর্সের আন্ডারে আছে, তাই জন্য সে বাধ্য ওই প্ল্যানেটের অ্যাট্রাকশন ফোর্সের আন্ডারে মুভ করতে। আর যেহেতু সে বাধ্য, তাই জন্য এই মোশনকে বাউন্ডেড মোশন বলা হচ্ছে। টোটাল এনার্জি নেগেটিভ এটাই রিপ্রেজেন্ট করছে যে সে বাউন্ডেড মোশন পারফর্ম করছে। নেগেটিভ রিপ্রেজেন্ট নেগেটিভ এনার্জি রিপ্রেজেন্ট বাউন্ডেড মোশন। রিপ্রেজেন্ট বাউন্ডেড মোশন। এটা নেগেটিভ এনার্জি রিপ্রেজেন্ট করছে যে এটা বাউন্ডেড মোশন পারফর্ম করছে। ঠিক আছে? বাস এইটুকু জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে। নেক্সট দেখো, তাহলে একটু রিক্যাপ করিয়ে দিই। কি রিক্যাপ করব না, ধরে নিচ্ছি যে টোটাল এনার্জি, ধরে নিচ্ছি ধরে নিচ্ছি টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু -x, ছাড়ো, E ইজ ইকুয়াল টু -x, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু x, potential energy is equal to -2x। ঠিক আছে? ইটা মানে টোটাল এনার্জি, কে মানে কাইনেটিক এনার্জি, আর পি মানে পোটেনশিয়াল এনার্জি। কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর কি বুঝবো এখানে? টোটাল এনার্জি নেগেটিভ, টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু নেগেটিভ, কি রিপ্রেজেন্ট করছে?
বাউন্ডেড মোশনকে রিপ্রেজেন্ট করেছে, বাউন্ডেড মোশনকে রিপ্রেজেন্ট করেছে। আচ্ছা, তুমি লক্ষ্য করে দেখো যে কাইনেটিক এনার্জির মান কত ছিল আমার এখানে। কাইনেটিক এনার্জি K ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r ছিল। পোটেনশিয়াল এনার্জি কত ছিল? মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর ছিল। টোটাল এনার্জি কত ছিল? মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r ছিল। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে আমার কাইনেটিক এনার্জির সঙ্গে 2r এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, পোটেনশিয়াল এনার্জির সঙ্গে আর এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, টোটাল এনার্জির সঙ্গে 2r এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কাইনেটিক এনার্জির যে ডিক্রিজটা সেটা বেশি হারে হবে। এইখানে আছে 2r, এইখানে আছে r। তার মানে প্রথম কথা, দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কাইনেটিকও কমবে, পোটেনশিয়ালও কমবে, আর টোটাল এনার্জিও কমবে। আমি যদি শুধু মানটা কনসিডার করি, রেডিয়াস যদি বাড়ে, এটা যদি বাড়ে তাহলে অবশ্যই এটা ডিক্রিজ করবে, এটা যদি বাড়ে তাহলে অবশ্যই এটা ডিক্রিজ করবে, এটা যদি বাড়ে তাহলে এটা অবশ্যই ডিক্রিজ করবে। কিন্তু কোন ক্ষেত্রে রেটটা বেশি হবে? তুমি লক্ষ্য করে দেখো এখানে 2r বেশি, নিচে 2r আছে, নিচে 2r আছে। তার মানে আর যে পরিমাণ বাড়বে এটা তার দ্বিগুণ হারে কমবে, কারণ 2 আছে নিচে। কাইনেটিকের ক্ষেত্রে দূরত্ব যে হারে বাড়বে কাইনেটিক তার দ্বিগুণ হারে কমবে। টোটাল এনার্জির ক্ষেত্রেও আরটা যে হারে বাড়বে টোটাল এনার্জি তার দ্বিগুণ হারে কমবে। আমি এখানে কমা মানে ম্যাগনিটিউডটা কমার কথা বলছি। তাহলে তুমি লক্ষ্য করে দেখো এইখানে আমার কি রেটটা বেশি হবে, এখানে হাই রেটে কমবে, এখানেও আমার হাই রেটে কমবে, এখানে আমার লো রেটে কমবে। এবার এটা কেন বলছি? কারণ এইখান থেকে আমাদের অঙ্ক আছে, এসেছে, দেখাচ্ছি, দাঁড়াও, এটা আমি পরে বলছি, দেখাচ্ছি, দাঁড়াও, এই দেখো অঙ্ক এসেছে। আমি কি বললাম? আমি এইমাত্র কি বললাম? কাইনেটিক হাই রেটে কমছে, টোটাল এনার্জি হাই রেটে কমছে, আর পোটেনশিয়াল লো রেটে কমছে। এবারে দেখো কে কে এখানে হাই রেটে কমেছে। প্রথম কথা, লো রেটে কে কমেছে? দেখো লো রেটে কে মানে কম কম ডিক্রিজ করেছে, আস্তে আস্তে ডিক্রিজ করেছে। তুমি লক্ষ্য করে দেখো একটাও হাই রেটে ডিক্রিজ করেছে, দুইটাও হাই রেটে ডিক্রিজ করেছে, তিনটা দেখো আস্তে আস্তে ডিক্রিজ করেছে। তুমি লক্ষ্য করে দেখো কোনো একটা আর এর কোনো স্পেসিফিক মানের জন্য, আর এর কোনো স্পেসিফিক মানের জন্য সব থেকে কম কোনটা আছে? সব থেকে কম নিশ্চয়ই, সব থেকে বেশি কোনটা আছে? ছেড়ে দাও, সব থেকে মানের দিক দিয়ে সব থেকে বেশি কে আছে? মানের দিক দিয়ে সব থেকে বেশি নিশ্চয়ই আমার 3 আছে। আমি কি বললাম? সব থেকে লো রেটে কে কমে? সব থেকে লো রেটে কে কমে? সব থেকে লো রেটে কমে পোটেনশিয়াল। তার মানে কোনো একটা নির্দিষ্ট আর এর জন্য নিশ্চয়ই পি এর মানটা সব থেকে বেশি হবে, কারণ নিচে 2টা নেই। মান বলছি, সাইন বলিনি কিন্তু। তাহলে আর এর কোনো একটা নির্দিষ্ট মানের জন্য পি এর মান সব থেকে বেশি হবে, কারণ রেটটা লো, কমে যাওয়ার রেটটা তো কম কার ক্ষেত্রে? পি এর ক্ষেত্রে। তাহলে নিশ্চয়ই আর এর 3 নম্বর গ্রাফটার ক্ষেত্রে আর এর কোনো নির্দিষ্ট মানের জন্য এনার্জির মানটা সব থেকে বেশি আছে। তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এই 3 নাম্বারটা আমার পোটেনশিয়ালকে রিপ্রেজেন্ট করবে, এই 3 নাম্বারটা আমার পোটেনশিয়ালকে রিপ্রেজেন্ট করবে, 3 নাম্বারটা রিপ্রেজেন্ট করবে আমার পোটেনশিয়ালকে। আর পোটেনশিয়াল তো নেগেটিভ হয়। এবারে একটা কি রিপ্রেজেন্ট করবে? দেখো একের ক্ষেত্রে এনার্জিটা কি আছে? কাইনেটিক আছে, সরি, একটা নিশ্চয়ই পজিটিভ এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, আর পজিটিভ একমাত্র কাইনেটিক এনার্জি হয়। তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে একটা আমার কাইনেটিক এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। তাহলে একটা পোটেনশিয়াল হয়ে গেল, মানে 3টা পোটেনশিয়াল হয়ে গেল, একটা কাইনেটিক হয়ে গেল, তাহলে 2টা অবশ্যই কি হবে? 2টা অবশ্যই আমার টোটাল এনার্জি হবে।
এবারে তুমি অঙ্কটা পড়ে দেখো। আমি যেহেতু অঙ্কটা আমার জানা ছিল, আমি যেহেতু পিপিটি করেছি, তাই জন্য আমি জানি এটা কি অঙ্ক, তাই জন্য অঙ্কটা পড়ে দেখলাম না, তোমাদেরকে একটু পড়ে দেখিয়ে দিচ্ছি অঙ্কটা। দেখো বলছে স্যাটেলাইট ইজ অরবিটিং আর বলছে a satellite is orbiting earth at a distance r, variation of its kinetic energy, potential energy and total energy is shown in the figure. Of the three curves shown in figure, identify the type of mechanical energy they represent. মানে এই গ্রাফটা কোন কোন এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। প্রথম কথা, পজিটিভ এনার্জি কার থাকে? পজিটিভ এনার্জি থাকে শুধুমাত্র কাইনেটিক এনার্জির। পজিটিভ এনার্জি থাকে শুধুমাত্র কাইনেটিক এনার্জির। তাই জন্য আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি যে পজিটিভ যে এনার্জি সেটা হবে কাইনেটিক এনার্জি। এবারে আমার কনফিউশন হবে যে কোনটা টোটাল এনার্জি আর কোনটা পোটেনশিয়াল এনার্জি, কারণ পোটেনশিয়ালও নেগেটিভ হয়, পোটেনশিয়ালও আমার নেগেটিভ হয়, আর টোটাল এনার্জিও আমার নেগেটিভ হয়। এবারে সেটা যদি বুঝতে হয়, দেখতে হবে যে কে লো রেটে কমছে আর কে হাই রেটে কমছে। যেহেতু নিচে আর আছে তাহলে পোটেনশিয়ালটা লো রেটে কমবে, আর যেহেতু এখানে নিচে 2r আছে তাহলে টোটাল এনার্জিটা হাই রেটে কমবে। তার মানে আর এর কোনো একটা নির্দিষ্ট মানের জন্য কার মান বেশি হবে, ম্যাগনিটিউড ওয়াইজ কার মান বেশি হবে, অবশ্যই পোটেনশিয়ালের মান বেশি হবে। এবার তুমি লক্ষ্য করে দেখো, আর এর কোনো নির্দিষ্ট মান ড্র করলাম, অবশ্যই দেখলাম 3 নাম্বার কার্ভের মান, 3 নাম্বার কার্ভে উপস্থিত পয়েন্টের মানটা বেশি, তার মানে অবশ্যই 3 নাম্বারটা পোটেনশিয়ালকে রিপ্রেজেন্ট করবে, 2 নাম্বার টোটাল এনার্জিকে রিপ্রেজেন্ট করবে। আর তুমি এরকম করেও ভাবতে পারো কে বেশি হারে কমছে, দুইটা বেশি হারে কমছে, তার মানে দুইটা টোটাল এনার্জিকে রিপ্রেজেন্ট করবে, তিনটা পোটেনশিয়াল এনার্জিকে রিপ্রেজেন্ট করবে। তাহলে একটা হয়ে গেছে কাইনেটিক, একটা হয়ে গেছে কাইনেটিক, কাইনেটিক শুধুমাত্র একে আছে, একটা হয়ে গেছে আমার কাইনেটিক। এখানে তো এক কাইনেটিক নেই, এখানে দুই কাইনেটিক, দুই কাইনেটিক হবে না, এখানে 3 কাইনেটিক হবে না। আমি আগেই দেখলাম কাইনেটিক কে আছে, একে কাইনেটিক আছে, তাই জন্য একটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট দেখো, নেক্সট কি তো বলা হয়নি এখনো। তাহলে এই যে এনার্জির গল্পটা পড়লাম, এটা কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? অ্যাপ্লিকেবল ফর সেন্ট্রাল ফোর্স উইচ ওবে ইনভার্স স্কোয়ার ল। যারা যে সমস্ত সেন্ট্রাল ফোর্স ইনভার্স স্কোয়ার ল মেনে চলে তাদের ক্ষেত্রে এই এনার্জির এক্সপ্রেশনগুলো অ্যাপ্লিকেবল। এবারে সেন্ট্রাল ফোর্স কি? আমি কি বললাম? যে সমস্ত সেন্ট্রাল ফোর্স, যে সমস্ত সেন্ট্রাল ফোর্স ইনভার্স স্কোয়ার ল মেনে চলে। সেন্ট্রাল ফোর্স মানে কি? যখন গ্র্যাভিটেশন পড়ানো হয়, যখন গ্র্যাভিটেশন লেকচারটা শুরু হয়, লেকচার নাম্বার 1-এ আমি তোমাদেরকে সেন্ট্রাল ফোর্স কি সেটা ডিফাইন করেছিলাম। সেন্ট্রাল ফোর্স আমি আরেকবার বলে দিচ্ছি, সেন্ট্রাল ফোর্স কি হবে। সেন্ট্রাল ফোর্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সেন্ট্রাল ফোর্স সবসময় দুটো বস্তুর সংযোজককারী সরল রেখা বরাবর কাজ করবে। সেন্ট্রাল ফোর্স সবসময় দুটো বস্তুর সংযোজককারী সরল রেখা বরাবর কাজ করবে, ঠিক আছে? ধরে নাও এটা হচ্ছে একটা বস্তু, এটা হচ্ছে একটা বস্তু। প্রথম কথা, আমি কি বললাম? সেন্ট্রাল ফোর্স দুটো বস্তুর সংযোজককারী সরল রেখা বরাবর কাজ করবে, অর্থাৎ ফোর্সটা অ্যালং দিস লাইন কাজ করবে। আবার তাহলে ফোর্সটা হয় আমার এই বস্তুতে, ফোর্সটা দাঁড়াও, এই বস্তুর উপরে এর জন্য ফোর্সটা হয় এই দিক বরাবর কাজ করবে, না হলে আমার এই দিক বরাবর কাজ করবে, যে কোনো এক দিক বরাবর কাজ করবে, ঠিক আছে? হয় এই দিক কাজ করবে, না হলে এই দিক কাজ করবে, যে কোনো এক দিক কাজ করবে। মানে আমার বলার বক্তব্য এই দিকে কাজ করবে না, এই দিকে কিন্তু আমার কাজ করবে না। তাহলে ইনভার্স স্কোয়ার ল, ইনভার্স বলছি, সেন্ট্রাল ফোর্সের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল বা বিকর্ষণ বল তাদের সংযোজককারী সরলরেখা বরাবর কাজ করে। আর অবশ্যই ফোর্সটা ফোর্সটা এখানে অবশ্যই ফোর্সটা বাবা, এখানে যে ফোর্সটা হবে সেটা ফাংশন অফ আর হবে। ফোর্সটা শুধুমাত্র আর এর ফাংশন হবে, যেখানে আরটা কি? আরটা হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব, এই আরটা হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব, এই আরটা হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব। এবারে ইনভার্স স্কোয়ার ল মানে কি? এই যে ফোর্স, এর সঙ্গে
ডিস্টেন্সের স্কোয়ারের ইনভার্স সম্পর্ক। ইনভার্স মানে ব্যস্তানুপাতিক রিপ্রেজেন্ট করছে, স্কোয়ার মানে স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক। অর্থাৎ যে সমস্ত সেন্ট্রাল ফোর্স এই লকে মেনে চলে তাদের ক্ষেত্রে কিন্তু এনার্জির রিলেশনগুলো এরকম আইডেন্টিক্যাল হবে। এক্সাম্পল কি আছে? এক্সাম্পল হচ্ছে মোশন অফ ইলেকট্রন ইন অ্যাটম। তোমাদের যাদের কেমিস্ট্রিতে অ্যাটমিক স্ট্রাকচার পড়ানো হয়েছে সেখানে কিন্তু আইডেন্টিক্যাল সেম মোশন হয়। শুধুমাত্র এইখানে যে স্যাটেলাইট মুভ করছে একটা প্ল্যানেটের চারিদিকে, এইখানে স্যাটেলাইটটাকে মুভ করানোর জন্য এদের মধ্যে ক্রিয়াশীল গ্র্যাভিটেশনাল ফোর্স এখানে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলে যোগান দিচ্ছিল। কিন্তু অ্যাটমে কি হয়? এখানে থাকে অ্যাটমের নিউক্লিয়াস, এখানে থাকে ইলেকট্রন, আর নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে স্থিরতড়িৎ আকর্ষণ বল কাজ করে, সেই স্থিরতড়িৎ আকর্ষণ বল বৃত্তাকার পথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয় কাকে? না ইলেকট্রনকে। বাস। আর তোমরা খুব ভালো করে জানো যে এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন যেটা বলতে পারো, এই যে স্থিরতড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটাও কিন্তু ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর যেহেতু সেইখানেও এই সূত্রই মেনে চলে, যেহেতু ওই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইনভার্স স্কোয়ার ল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে সেন্ট্রাল ফোর্স উইচ ওবে ইনভার্স স্কোয়ার ল। তাই জন্য যখন তুমি কোনো একটা ইলেকট্রনের এনার্জি ক্যালকুলেট করো তখন কিন্তু আইডেন্টিক্যাল রিলেশনগুলো তোমরা ইলেকট্রনের ক্ষেত্রেও পাও। এইটুকু শুধুমাত্র এখানে বলা আছে, ঠিক আছে? এবারে দেখো নেক্সট। যাই হোক, এত হলো আমরা ডিসকাস করলাম, ঠিক আছে? তোমরা এই তিনটে জায়গাতে একটা কমন টার্ম দেখতে পাচ্ছ, সেটা কাইনেটিক হতে পারে বা সেটা পোটেনশিয়াল হতে পারে বা টোটাল এনার্জি হতে পারে। প্রত্যেকেই কিন্তু রেডিয়াসের সঙ্গে তাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। লিখে দিচ্ছি তাও। আমাদের কাইনেটিক হোক বা পোটেনশিয়াল হোক বা টোটাল এনার্জি হোক, প্রত্যেকেরই কিন্তু দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই জিনিসটা কিন্তু খেয়াল করবে। হ্যাঁ, এটাই বলার জিনিস, আর কিছু না। নেক্সট কি বলেছে? The additional kinetic energy to be provided to a satellite of mass m revolving around a planet of mass capital M, দরকার নেই এমনি করে পড়ার। The additional kinetic energy to be provided to a satellite, আচ্ছা এটা additional kinetic energy বলেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এই থিওরিটা আমি তোমাদেরকে পড়াইনি, ইচ্ছে করেই পড়াইনি, ভাবলাম যে নিউমেরিক্যালের মধ্যে দিয়ে করাবো। তুমি লক্ষ্য করে দেখো কোনো একটা স্পেসিফিক অরবিটে এই প্ল্যানেট, ঠিক আছে? ধরে নাও এই অরবিটের রেডিয়াসটা হচ্ছে r1, আর এই অরবিটের রেডিয়াস হচ্ছে r2। এটা হচ্ছে 1 নম্বর অরবিট, এটা হচ্ছে 2 নম্বর অরবিট। এই রেডিয়াসটা হচ্ছে আমার r1, এই রেডিয়াসটা হচ্ছে আমার r2। এবারে আমাকে একটা স্যাটেলাইট দিয়েছে, এই স্যাটেলাইটটাকে 1 নম্বর অরবিট থেকে, এই স্যাটেলাইটকে আমার 1 নম্বর অরবিট থেকে 2 নম্বর অরবিটে পাঠাতে হবে। বলছে অ্যাডিশনাল কতটা কাইনেটিক এনার্জি আমাকে প্রোভাইড করতে হবে।
এই স্যাটেলাইটকে এই অরবিট থেকে এই অরবিটে নিয়ে যেতে হবে। বলছে অ্যাডিশনাল কতটা কাইনেটিক এনার্জি আমাকে প্রোভাইড করতে হবে। ধরে নাও এই যে 1 নাম্বার যে কক্ষপথ ছিল এইখানে এনার্জির মান ছিল E1, যেখানে পাঠাতে হবে সেইখানে এনার্জি হচ্ছে E2। তাহলে কতটা কাইনেটিক এনার্জি আমাকে প্রোভাইড করতে হবে, অর্থাৎ এখানে কাজটা আমি করব। আমি একে এইখানে ধরো সাপোজ করো এইখানে আমি এক্স পরিমাণ কাজ করব, এখানে আমি এক্স পরিমাণ এনার্জি দেব, তাই জন্য স্যাটেলাইটটা এখান থেকে এখানে আসবে। তাহলে অবশ্যই এর সঙ্গে যদি এক্স পরিমাণ এনার্জি যোগ করি তাহলে নিশ্চয়ই আমি সেকেন্ড অরবিটাল এনার্জি পেয়ে যাব। অর্থাৎ এইখানে আমি যদি এক্স পরিমাণ এনার্জি দিই তবে সেটা এইখানে আসবে। তার মানে এই যে ইটুর মানটা সেটা কার সঙ্গে সমান হবে, এর এনার্জি প্লাস এক্স। তাহলে এইখানে বুঝতে পারলাম, আচ্ছা এক কাজ করি, তাহলে আমি বুঝতে পারছি যে E2 ইজ ইকুয়াল টু আসবে E1 প্লাস এক্স। তাহলে কোথাও না কোথাও এক্স ইজ ইকুয়াল টু E2 মাইনাস E1। আর টোটাল এনার্জি সূত্র আমি জানি যে E2 ইজ ইকুয়াল টু হবে মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই R2 মাইনাসে মাইনাসে প্লাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই R1। তাহলে আমি জি ক্যাপিটাল এম স্মল এম যদি কমন নিয়ে নিই তাহলে এক্স ইজ ইকুয়াল টু আসবে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম যদি কমন নিয়ে নিই তাহলে এখানে আসবে 1/R1 মাইনাস অফ 1/R2। আচ্ছা এখানে R2টা ক্যাপিটাল ছিল না, এক কাজ করি, ঠিক আছে ক্যাপিটাল করে নেবে তোমরা নিজে নিজে, কোনো অসুবিধা নেই। আমি দেখতে পাচ্ছি অপশন 1 মিলছে, তাহলে অপশন 1 হবে আমার রাইট অ্যান্সার। ক্যাপিটাল স্মল তো বড় কথা নয়, কনসেপ্টটা বোঝা বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, বুঝতে পেরেছো তোমরা? বাস চলো নেক্সট। এবারে কি বলছে, a satellite of earth of mass m is taken from orbit of radius 2r to 3r 2r to 3r 2r থেকে 3r নিয়ে যাওয়া হয়েছে, then minimum work done is, বা সিম্পল এই সূত্রে বসাবে, আবার কি আছে, তুমি x is equal to দেখো g ক্যাপিটাল m স্মল m বড় মাইনাস ছোট, বড় মাইনাস ছোট, বড় মাইনাস ছোট, তাহলে যে মিনিমাম ওয়ার্ক করতে হবে w ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বড় মাইনাস ছোট। বড় কে হবে 1/2r হবে, ছোট কে হবে 1/3r হবে। তাহলে তুমি যদি এইখান থেকে কাজ করো জি ক্যাপিটাল এম স্মল এম আর তো কমন যাবে, দিয়ে 1/2 মাইনাস 1/3 হবে, আর 1/2 মাইনাস 1/3 ইজ ইকুয়াল টু এই যে পুরো টার্মটা আসবে না, এই টার্মটা আমার 1/6 আসবে, এই পুরো টার্মটা আমার 1/6 আসবে, এই পুরো টার্মটা আমার 1/6 আসবে। তাহলে কোথাও না কোথাও জি ক্যাপিটাল এম স্মল এম বাই 6r হবে, 6r তো এটা অ্যান্সার আছে, বাস এটা তো 1/6 হবে। তাহলে সিম্পল অ্যান্সার হবে জি ক্যাপিটাল এম স্মল এম বাই 6r, বাস এইটুকু অ্যান্সার, কিছু নেই। দেখো এবারে কি আছে, টু স্যাটেলাইট এ অ্যান্ড বি হ্যাভিং রেশিও অফ মাসেস 3:1। আচ্ছা মাসের রেশিওটা বলে দিয়েছে, রেশিও অফ মাসেস, তাহলে এম ক্যাপিটাল এ বাই স্যাটেলাইটের মাস বলেছে না, তাহলে স্মল এম এ বাই স্মল এম বি ইজ ইকুয়াল টু 3:1 বলে দিয়েছে। আর ইন সার্কুলার অরবিট অফ রেডিয়াস স্মল r and 4r, অরবিটার রেডিয়াস আর এ বাই আর বি ইজ ইকুয়াল টু বলে দিয়েছে স্মল r বাই 4r, স্মল r বাই 4r। তাহলে কোথাও না কোথাও এটা 1/4 বলেছে। ক্যালকুলেট রেশিও অফ টোটাল মেকানিক্যাল এনার্জিস অফ এ অ্যান্ড বি। এখন টোটাল মেকানিক্যাল এনার্জি টি ইজ ইকুয়াল টু আসবে জি ক্যাপিটাল এম স্মল এম
বাই আর। আর অবশ্যই অ্যান্সারটা আমার মাইনাসে আসবে, কারণ টোটাল এনার্জি তো আমার নেগেটিভ হয়। আর যেহেতু আমার টি এর রেশিও চেয়েছে, তাহলে তুমি দেখো না টি এর সঙ্গে আরো এই যে এই টি এর সঙ্গে এই স্মল এম এর সমানুপাতিক সম্পর্ক আর আর এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, বাস আর কিছু করার নেই। তাহলে আমি যদি অ্যান্সারটা বসাই তাহলে এর সমানুপাতিক সম্পর্ক, তাহলে 3/1 আর এটার আর এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এটা নিশ্চয়ই 4:1 বেরোবে। তাহলে 12 অ্যান্সার হবে আমার। এম এর সমানুপাতিক সম্পর্ক, এম এর রেশিও 3:1 বলেছে, আর এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর এর রেশিও 1:4 বলেছে, তাহলে ব্যস্তানুপাতিক করলে উল্টে যাবে, 4 হয়ে যাবে, 12। ঠিক আছে, 3 4 12। আর যারা বুঝতে পারোনি তাদের জন্য দেখাচ্ছি, তাহলে টি এ বাই টি বি ইজ ইকুয়াল টু এম এ বাই এম বি ইন্টু আর বি বাই আর এ। এম এ বাই এম বি কত আছে? 3। আর বি বাই আর এ কত আছে? 4। কত আসছে? 12। এবারে বললাম না, অঙ্কটা তোমরা ততটাই স্পিডে করতে পারবে যতটা স্পিডে তোমরা ক্যালকুলেশন করতে পারছো, বাস আর কিছু নেই। কি আছে এবারে? নেক্সট বলছে টু আইডেন্টিক্যাল স্যাটেলাইটস আর এট এ হাইট ক্যাপিটাল আর 7R, হাইট বলে দিয়েছে, ঠিক আছে, এটা হাইট বলে দিয়েছে। হাইট যদি বলে দেয় তাহলে রেডিয়াসটা কত হবে বলো তো? রেডিয়াস অফ অরবিট r1 ইজ ইকুয়াল টু r প্লাস আর 2r হবে। এর রেডিয়াসটা কত? রেডিয়াস অফ অরবিট r2 ইজ ইকুয়াল টু কত হবে? r প্লাস 7r, এইটার হবে। ঠিক আছে, তাহলে কোথাও না কোথাও r1/r2 কত হচ্ছে? r1/r2 ইজ ইকুয়াল টু 2/8, মানে 1/4 আসছে। বলছে দেন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। লক্ষ্য করে দেখো, এখানে রেশিও অফ টোটাল এনার্জি চেয়েছে, রেশিও অফ কাইনেটিক এনার্জি চেয়েছে, রেশিও অফ পোটেনশিয়াল এনার্জি চেয়েছে, রেশিও অফ টোটাল এনার্জি চেয়েছে। আমাকে ইনকারেক্ট স্টেটমেন্ট বলতে হবে, ইনকারেক্ট স্টেটমেন্ট বলতে হবে। আমি তোমাকে কি বলেছিলাম? যাই এনার্জি নাও না কেন, কোথায় গেল? তুমি কাইনেটিক নিতে পারো, তুমি পোটেনশিয়াল নিতে পারো, তুমি টোটাল নিতে পারো, সেটা রেডিয়াসের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। রেডিয়াসের সঙ্গে আমার ব্যস্তানুপাতিক সম্পর্ক, যাই এনার্জি হোক না কেন। তাহলে তুমি রেডিয়াসের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে T1/T2 ইজ ইকুয়াল টু R2/R1 হবে। তাহলে সিম্পলি প্রত্যেকের অনুপাতটা 4 হবে। ঠিক আছে, রেডিয়াসের সঙ্গে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে টোটাল এনার্জি বলো, কাইনেটিক এনার্জি বলো, পোটেনশিয়াল এনার্জি বলো, R2/R1 এর সঙ্গে সমানুপাতিক হবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে R2/R1 ইজ ইকুয়াল টু 4 আসছে। তুমি সিম্পলি দেখো না, R2/R1 ইজ ইকুয়াল টু 4 আসছে, তাহলে সমস্ত ধরনের এনার্জির রেশিওটা আমার 4 হবে। এবার তুমি লক্ষ্য করে দেখো, 4 এইখানেও আছে, 4 এইখানেও আছে, 4 এইখানেও আছে। যেহেতু আমার এখানে ইনকারেক্ট স্টেটমেন্ট চেয়েছে, তাহলে অপশন 5 এটাই হচ্ছে আমার রং অ্যান্সার। আর যেহেতু ইনকারেক্ট চেয়েছে, তাহলে আমার রাইট অ্যান্সার বা ফাইনাল অ্যান্সার হবে এইটা। এটা হবে আমার ফাইনাল অ্যান্সার, কারণ আমার এখানে ইনকারেক্ট স্টেটমেন্ট চেয়েছিল, আমার এখানে ইনকারেক্ট স্টেটমেন্ট চেয়েছিল। বুঝতে পেরেছ? পুরো একদম ছকে 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 অঙ্ক হবে। দেখো, বলছে স্যাটেলাইট ইজ মুভিং ইন এ সার্কুলার অরবিট অ্যারাউন্ড আর্থ উইথ স্পিড ভি। ইফ ইটস মাস ইজ এম, দেন টোটাল এনার্জি উইল বি। টোটাল এনার্জি চেয়েছে, এইমাত্র বললাম না? বললাম না টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু মাইনাস অফ কাইনেটিক এনার্জি। এটাই দেখো এখানে হবে। তাহলে টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কত হবে? টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু হবে মাইনাস অফ কাইনেটিক এনার্জি। তাহলে মাইনাস অফ কাইনেটিক এনার্জি মানে কত হচ্ছে? হাফ অফ মাইনাস অফ এমভি স্কোয়ার। আর মাইনাস অফ এমভি স্কোয়ার অপশন 4 এ আছে।
অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। নেই, বুঝতে পারছো? নেক্সট কি বলেছে এবারে? বাউন্ড সিস্টেম বলেছে। বাউন্ড তো এখনো পড়ানো হয়নি। আরো এবারে বলছে বাউন্ডেড মোশন, বাউন্ডেড মোশন বাইন্ডিং, আচ্ছা বাউন্ডেড মোশন বাইন্ডিং অ্যান্ড এসকেপ এনার্জি, কমা দিতে ভুলে গেছি এখানে, কমা যাবে এখানে। বাউন্ডেড মোশন বাইন্ডিং অ্যান্ড এসকেপ এনার্জি। আমি এইমাত্র বললাম যে বাউন্ডেড মোশন মানে হচ্ছে যখন কোনো বস্তুটা অ্যাট্রাকশন ফোর্সের আন্ডারে আছে, মানে তার মোশনটা বাউন্ডেড হবে। তার মানে টোটাল এনার্জি যদি নেগেটিভ হয় তাহলে সেটা বাউন্ডেড মোশন পারফর্ম করছে। তাহলে বাউন্ডেড মোশন বলেছে মানে, এই যে বাউন্ডেড মোশন বলেছে মানে, বাউন্ডেড মোশন বলেছে মানে কোথাও না কোথাও টোটাল এনার্জির মান নেগেটিভ। বাউন্ডেড মোশন বলেছে মানে অবশ্যই টোটাল এনার্জি, টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু নেগেটিভ হবে। আর আমরা জানি যে টোটাল এনার্জির মান কত হয়, আমরা জানি টোটাল এনার্জির মান কত হয়, মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r হয়, তাই তো? এবারে এটা তো গেল বাউন্ডেড মোশন। বাউন্ডেড মোশন মানে অ্যাট্রাকশন ফোর্সের আন্ডারে আছে। তাহলে বাউন্ডেড মোশন যদি হয় তাহলে তার করসপন্ডিং বাইন্ডিং এনার্জি কত হবে? বাউন্ডেড মোশন মানে সিস্টেমটা বাউন্ডেড অবস্থায় আছে, সিস্টেমটা অ্যাট্রাকশন ফোর্সের আন্ডারে আছে, আর ওই অ্যাট্রাকশন ফোর্সের করসপন্ডিং এনার্জি থাকবে, যে এনার্জির মানটা হচ্ছে এটা। তাহলে এই যে বাউন্ডেড মোশন তার করসপন্ডিং এনার্জিটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। তাহলে আমি বুঝতে পারলাম যে এইটাই হচ্ছে আমার বাইন্ডিং এনার্জি। এই যে তাহলে আমার বাইন্ডিং এনার্জি কত হবে? বাইন্ডিং এনার্জি ইজ ইকুয়াল টু হবে, দেখো মাইনাসটা তো রিপ্রেজেন্ট করছে বাউন্ডেড মোশনকে, এনার্জি। এই যে বাউন্ডেড মোশনের করসপন্ডিং এনার্জি এটাই হবে আমার বাইন্ডিং এনার্জি। তাহলে এখানে মাইনাস সাইনটা আমি আর নেব না। তাহলে বাইন্ডিং এনার্জির মানটা হবে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। এবারে আছে এসকেপ এনার্জি। এসকেপ মানে ওই যে বললাম ছুটে পালাতে চাইছি, মানে কোথাও না কোথাও দড়িটাকে কেটে দিতে হবে আমাকে। তাহলে এই বাউন্ডেড মোশন থেকে আমাকে এসকেপ করতে হবে, বাউন্ডেড মোশন থেকে আমাকে এসকেপ করতে হবে। যদি আমাকে এসকেপ করতে হয়, যদি আমাকে এখানে এসকেপ করতে হয়, যদি আমাকে এখানে এসকেপ করতে হয়, তাহলে আমার যে এনার্জি, আমার যে এনার্জি, এই এনার্জির মানটা কত হতে হবে? 0 হতে হবে। তাহলে ফাইনাল এনার্জিটা কত হতে হবে? 0 হতে হবে। ইনিশিয়াল এনার্জিটা কত আছে? মাইনাস অফ ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r আছে। তাহলে এসকেপ এনার্জিটা যদি x হয়, তাহলে আমাকে ফাইনালি এনার্জিটাকে ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল, আমাকে ফাইনালি পৌঁছাতে হবে 0-তে। ইনিশিয়ালি কত আছে এটা? তাহলে এসকেপ এনার্জির মানটা আমাকে, এসকেপ এনার্জিটা মানে, এসকেপ এনার্জি মানে বাউন্ডেড আমি আর থাকবো না, মানে এনার্জি আর নেগেটিভ থাকবে না। পালাতে গেলে আমাকে মিনিমাম এনার্জি 0 হতে হবে, তাহলে এই ফাইনালটা 0 হতে হবে। তাহলে এক্সট্রা কতটা এনার্জি প্রোভাইড করতে হবে? এক্সট্রা যে পরিমাণ এনার্জি প্রোভাইড করতে হবে সেটা হচ্ছে এক্স, মানে এর সঙ্গে আমি যদি এক্স যোগ করি, আমাকে ই ফাইনাল ইজ ইকুয়াল টু ই ইনিশিয়াল, এর সঙ্গে এক্স যোগ করলেই না আমার ফাইনালি আমি 0-তে পৌঁছাবো। ব্যাপারটা বুঝতে পারছো তো? তাহলে এক্স ই ইনিশিয়ালটা কত ছিল? মাইনাস অফ জিএমএম বাই 2r।
মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এসকেপ এনার্জি এক্স ইজ ইকুয়াল টু হবে জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r, এটাই হচ্ছে আমার এসকেপ এনার্জি। দেখো এসকেপ ভেলোসিটি কিন্তু ওই তোমার পোটেনশিয়ালে কিন্তু পড়ানো ছিল, ঠিক আছে। এটা গেল আমার এসকেপ এনার্জি। তাহলে এই এসকেপ এনার্জিটা আমি কি ফর্মে দেবো? অবশ্যই কাইনেটিক এনার্জি ফর্মে দেবো। তাহলে এসকেপ যদি করতে হয় তাহলে তার করেসপন্ডিং ভেলোসিটিটা কত হতে হবে? তাহলে এটাই হচ্ছে আমার কাইনেটিক এনার্জি, এটাই হচ্ছে আমার কাইনেটিক এনার্জি, যেটা হবে হাফ অফ স্মল এম অফ ভি স্কোয়ারের সঙ্গে। আর যেহেতু এসকেপ তাই জন্য ভিই লিখছি। এই যে ওয়ার্ক ডানটা আমি করব বা এই যে এনার্জিটা আমি দেবো সেটা কাইনেটিক এনার্জির ফর্মে আমি দেবো। এবার তুমি যদি এইখান থেকে ভিই এর মান যদি বের করো, যদি ভিই এর মান বের করো, এটাই হচ্ছে আমার এসকেপ ভেলোসিটি, এটাই হচ্ছে আমার এসকেপ ভেলোসিটি। এর মানটা কত হবে? তুমি যদি এইখান থেকে কাটাকাটি যদি করো তাহলে ভিই এর মানটা হবে ভিই ইজ ইকুয়াল টু হবে রুট আন্ডার না, এসকেপ ভেলোসিটি এটা তো হবে না, সরি 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 সরি, এসকেপ ভেলোসিটি তো এটা হবে না, মানে এটা হচ্ছে আমার অ্যাডিশনাল ভেলোসিটি যেটা দরকার, এটা এসকেপ ভেলোসিটি হবে না, সরি সরি সরি। কারণ এইখানে যে আমি টোটাল এনার্জি যে এত লিখেছি, এইখানে তো আমার কাইনেটিকও বসে আছে আবার পোটেনশিয়ালও বসে আছে, কাইনেটিকও বসে আছে আবার পোটেনশিয়ালও বসে আছে। এখানে আমার কাইনেটিকও বসে আছে আর এখানে আমার পোটেনশিয়ালও বসে আছে। এমনটা তো নয় এখানে ভেলোসিটি জিরো, এখানে তো ভেলোসিটি জিরো নেই, এখানে তো স্পিড জিরো নেই। সেই যে অরবিটাল স্পিড ছিল, অরবিটাল স্পিডের মান কত ছিল? অরবিটাল স্পিড ভিও ইজ ইকুয়াল টু, মনে করে দেখো, রুট আন্ডার জিএম বাই আর ছিল, জিএম বাই আর ছিল। আর এই যে অরবিটাল স্পিড ছিল, তাহলে এর করেসপন্ডিং কাইনেটিক এনার্জি সামথিং ছিল, সেটা যোগ করে পরে টোটাল এনার্জি এটা পেয়েছি। আমাকে এতটা পরিমাণ ওয়ার্ক এক্সট্রা করতে হবে, তাহলে অ্যাডিশনাল যে ভেলোসিটিটা লাগবে এটা ভিই হবে না, সরি, এটা ভি অ্যাডিশনাল হবে। তুমি এক কাজ করো, এটাকে ভি এক্সট্রা লিখে দিতে পারো, এক্সট্রা লিখে দিতে পারো। এক্সট্রা যে ভেলোসিটি লাগবে, ভি এক্সট্রা, এক্সট্রা যে ভেলোসিটি লাগবে এটা তুমি যদি এইখানে যদি কাটাকাটি করো তাহলে এটা রুট আন্ডার অফ জিএম বাই আর হবে। যদি এক্সট্রা এতটা পরিমাণ, আগে এনার্জি কত ছিল? এটা আমার ছিল ইনিশিয়ালি, এটা ছিল আমার ইনিশিয়ালি, এটা আমি এক্সট্রা এতটা দিয়েছি। যদি এক্সট্রা এতটা দিই তবে আমি এসকেপ করে যাব, এক্সট্রা যদি আমি এতটা প্রোভাইড করি তবে আমি এসকেপ করে যাব। তাহলে ফাইনালি যে মানে এতটা পরিমাণ এক্সট্রা যদি আমি দিই, তাহলে ফাইনালি যে এনার্জিটা আমার বেরোবে, ফাইনালি যে আমার এনার্জিটা বেরোবে সেটাই তো আমার এসকেপ ভেলোসিটি হবে। তাহলে ফাইনালি কতটা এনার্জি আমার বেরোবে? তাহলে এটা হচ্ছে আমার ভি ফাইনাল, এটাই হচ্ছে আমার ভি এসকেপ। তাহলে সিম্পলি এটাকে যোগ করে দিতে হবে, তাহলে সিম্পলি এটাকে আমার যোগ করে দিতে হবে। আগে ছিল এটা, এক্সট্রা এতটা দিয়েছি, তাহলে এই দুটোকে যদি যোগ করে দাও তাহলে এটা আমার যেটা বেরোবে এটা হবে রুট আন্ডার যেটা বেরোচ্ছে সেটা কত হচ্ছে? 2 রুট আন্ডার সিএম বাই আর হচ্ছে। কিন্তু আমার আসা উচিত যেটা আমার এসকেপ ভেলোসিটি হয়, যেটা আমার জেনারেলি এসকেপ ভেলোসিটি হয়, সেটা ভি এসকেপ ইজ ইকুয়াল টু হয়
আন্ডার 2gm/r হয়। বেরোচ্ছে এটা, আসা উচিত এটা। কোথায় ভুল করছি? অরবিটাল ভেলোসিটি এটা ছিল, এক্সট্রা আমার যে এনার্জি লাগবে সেটা হচ্ছে এটা এর। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমি গন্ডগোলটা এইখানে কোথাও একটা করেছি। এটা হচ্ছে না, এক্সট্রা না, এক্সট্রা নয় এটা। ভুলটা আমি এইখানে করেছি। কি ভুল করেছি বলো তো? এই পরিমাণ অ্যাডিশনাল কাইনেটিক এনার্জি আমাকে প্রোভাইড করতে হবে। এটা হচ্ছে এক্সট্রা কাইনেটিক এনার্জি। দাঁড়াও, এটা এক্সট্রা নয়, এটা হচ্ছে এক্সট্রা কাইনেটিক এনার্জি। এটা হচ্ছে কে এক্সট্রা, এক্সট্রা কাইনেটিক এনার্জি। আচ্ছা দাঁড়াও, আগে আমার কাইনেটিক এনার্জি কত ছিল? ইনিশিয়ালি ছিল জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। এক্সট্রা কতটা দেব? এক্সট্রা দেব আরো জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। তাহলে ফাইনালি যেটা আসবে, ফাইনালি যেটা আসবে এটা আসবে জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। ফাইনালি যে কাইনেটিক এনার্জিটা এলো তার করেসপন্ডিং স্পিড যেটা হবে সেটা হাফ অফ এম অফ ভি ফাইনাল স্কোয়ার ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। এইখান থেকে যদি এই এমটা যদি কাটো, এই এমটা যদি কাটো, সরি আবার দেখো যোগে ভুল করলাম, এই 2 তো এখানে হবে না কারণ যোগ হয়ে তো একটা আর থাকবে না। তাহলে এইখান থেকে যদি তুমি বের করতে চাও ভি ফাইনাল ইজ ইকুয়াল টু, তাহলে এইখান থেকে ভি ফাইনাল ইজ ইকুয়াল টু বেরোবে, একটু তো এখানে হবে না, ভি ফাইনাল বেরোবে রুট আন্ডার 2gm/r। আচ্ছা, আগে আমার অরবিটাল ভেলোসিটি কত ছিল? তাহলে ভি ফাইনাল আমার এটা বেরোচ্ছে। হ্যাঁ, এটা আমার ভি ফাইনাল হবে না, এটা আমার ভি ফাইনাল হবে না। এই যে আমি এখানে এক্সট্রাটা হচ্ছে, এটা এক্সট্রা কাইনেটিক এনার্জি ছিল, এটা হচ্ছে এক্সট্রা কাইনেটিক এনার্জি, মানে আমি এক্সট্রা কাইনেটিক এনার্জি এতটা প্রোভাইড করেছি। এটা এক্সট্রা ভেলোসিটি কিন্তু নয়, আমি ভুল করেছিলাম। এক্সট্রা কাইনেটিক এনার্জি আর এক্সট্রা ভেলোসিটির মধ্যে পার্থক্য আছে। কি বললাম বুঝতে পারলে? এতটা পরিমাণ কাইনেটিক এনার্জি আমি এক্সট্রা প্রোভাইড করেছিলাম। এক্সট্রা ভেলোসিটিটা কত বলো তো? কাইনেটিক এনার্জি ইনিশিয়ালি ছিল এটা, আমি এক্সট্রা কাইনেটিক এনার্জি এতটা প্রোভাইড করলাম। তাহলে ফাইনাল যে কাইনেটিক এনার্জি, যেহেতু এটা স্কেলার রাশি, যেহেতু আমার এগুলো স্কেলার রাশি, কাইনেটিক তো স্কেলার, তাই জন্য নর্মাল বীজগণিতিক যোগ বিয়োগ যোগ হয়ে গেল, ফাইনালটা আমি যোগ করে বের করলাম। তাহলে ফাইনাল ভেলোসিটিটা আমার যেটা বেরোলো সেটা হচ্ছে এটা। ইনিশিয়ালি আমার কত এনার্জি ছিল? ইনিশিয়ালি ছিল ভি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ছিল রুট আন্ডার জি এম বাই স্মল আর ছিল। ফাইনালি কত হয়েছে? রুট 2 জি এম বাই আর হয়েছে।
তাহলে এক্সট্রা কতটা আমি পেয়েছি, এক্সট্রা কতটা আমি প্রোভাইড করেছি, ভি এক্সট্রা ইজ ইকুয়াল টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। ভি ফাইনালটা কত, রুট আন্ডার 2gm/r, ইনিশিয়ালটা কত, রুট আন্ডার gm/r। যদি মাইনাস করো তাহলে এখানে আসবে রুট আন্ডার gm/r, কমন যাবে, তো এখানে আসবে রুট আন্ডার 2 - 1, রুট আন্ডার 2 - 1। এটা হচ্ছে অ্যাডিশনাল কাইনেটিক এনার্জি। এর মানটা যেটা আছে সেটা হচ্ছে √2 এর মান কত হয়, √2 এর মান হয় 1.414, এটা হচ্ছে আমার √2 এর মান। তাহলে এই যে ফাইনাল যে মানটা আসবে না, 0.414 রুট আন্ডার gm/r। আর দেখো না, এটাই তো আমার অরবিটাল ভেলোসিটি ছিল না, এটা আমার অরবিটাল ভেলোসিটি ছিল না। তাহলে আমাকে যদি এসকেপ করাতে হয় তাহলে আমাকে ফাইনাল ভেলোসিটি এটা হতে হবে। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে এসকেপ ভেলোসিটির মানটা কত হবে, অরবিটাল ভেলোসিটির √2 গুণ। তাহলে এইখানে দেখো আমি আরেকবার ভালো করে লিখি, তার আগে এটা মুছে দিই, এটা আমার লাগবে না, এটা করতে আমার লাগবে না, বা এখানে আমি লিখি, হ্যাঁ কি লিখবো, ছাড়ো এখানে লিখবো। তাহলে অরবিটাল ভেলোসিটি, ভালো করে দেখো তোমাদের জন্য লিখছি যাতে করে প্র্যাকটিসটা হয়ে যায়। তাহলে আমার অরবিটাল ভেলোসিটি ছিল রুট আন্ডার gm/r, এসকেপ ভেলোসিটি ছিল রুট আন্ডার 2gm/r, এক্সট্রা কতটা লেগেছিল, (0.414 বাই রুট আন্ডার gm/r), বা এটাকে লিখতে পারি 0.414 ইন্টু অরবিটাল ভেলোসিটি। এইখান থেকে এটা যদি ইকুয়েশন নাম্বার 1 যদি হয়, এটা যদি ইকুয়েশন নাম্বার 2 যদি হয়, তাহলে 1 কে 2 দিয়ে যদি ভাগ করি, যদি 1/2 যদি করি, 1/2 যদি করি, তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি ভি এসকেপ ডিভাইডেড বাই ভি অরবিটাল ইজ ইকুয়াল টু রুট আন্ডার 2 আসছে। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম ভি এসকেপ ইজ ইকুয়াল টু রুট আন্ডার 2 ইন্টু ভি অরবিটাল। এটা একটা সূত্র হয়ে গেল আমার। এক্সট্রা যেটা লাগছে সেটা হচ্ছে এত। তাহলে পার্সেন্টেজ এটা যদি বের করি, কত পার্সেন্ট ভেলোসিটি বাড়াতে হচ্ছে, তাহলে পার্সেন্টেজ অফ ইনক্রিজ ইন ভেলোসিটি কত হচ্ছে, চেঞ্জ ইন ভেলোসিটি বাই ইনিশিয়াল ভেলোসিটি ইন্টু 100। চেঞ্জটা কত আছে 0.14 v0, চেঞ্জটা আছে 0.14 বলছি 414 v0 মানে অরবিটাল। ইনিশিয়ালি কত ছিল, ভি অরবিটাল ছিল, এটাকে আমি 100 দিয়ে গুণ করব। তাহলে ইজিলি দেখতে পাচ্ছ এখান থেকে এই v0 আর এই v0 কেটে যাচ্ছে,
100 দিয়ে গুণ করলে কত আসছে? 41.4%। তাহলে এইটা আমার আসছে 41.4%। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ ইন ভেলোসিটি কত হচ্ছে আমার? তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ ইন ভেলোসিটি ইজ ইকুয়াল টু আসছে আসছে তোমার 41.4%। প্রসেস। চলো নেক্সট। এবারে কি বলেছে? গ্রাফ দিয়েছে কাইনেটিক আর পোটেনশিয়ালের। কি চেয়েছে আমার? দিস সিস্টেম ইজ বাউন্ড অ্যাট, সিস্টেমটা কোথায় বাউন্ড এটা আমাকে বের করতে হবে। দিস সিস্টেম ইজ বাউন্ড অ্যাট, আমাকে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির গ্রাফ দিয়ে দিয়েছে, সিস্টেমটা বাউন্ড কোথায় আছে। বাউন্ড সিস্টেম মানে আমার নিশ্চয়ই টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু নেগেটিভ আসতে হবে। টোটাল এনার্জি নেগেটিভ আসতে হবে। এবার তুমি লক্ষ্য করে দেখো, এইখান পর্যন্ত সব এর আগের জায়গাতে তুমি লক্ষ্য করে দেখো, এর আগের পোর্শনে এখানে কি হচ্ছে, পোটেনশিয়ালটা বেশি আছে, এই যে পোটেনশিয়ালটা এতটা আছে কিন্তু কাইনেটিকটা এইটুকু আছে। ভালো করে দেখাই, দেখো পোটেনশিয়াল এতটা আছে কিন্তু কাইনেটিক আমার এইটুকু আছে। পোটেনশিয়াল আমার এতটা আছে কিন্তু কাইনেটিক আমার এইটুকু আছে। তাহলে এই লাল রিজিয়নের আগে পর্যন্ত, এই লাল রিজিয়নের আগে পর্যন্ত কাইনেটিক এনার্জি হয়ে গেছে কম, আর আমার পোটেনশিয়াল এনার্জি হয়ে গেছে বেশি। কাইনেটিক এনার্জি হয়ে গেছে কম আর পোটেনশিয়াল এনার্জি হয়ে গেছে বেশি। এখন টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কত হয়? টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি হয়। যেখানে 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 কাইনেটিক এনার্জি কম থাকবে তাহলে অবশ্যই, যদি কাইনেটিক এনার্জি ছোট হয় পোটেনশিয়াল এনার্জির থেকে, তাহলে অবশ্যই টোটাল এনার্জি আমার নেগেটিভে আসবে। আর নেগেটিভ মানেই আমার হয়ে যাবে বাউন্ড মোশন, বাউন্ডেড মোশন। এটা মানেই হয়ে যাবে আমার বাউন্ডেড মোশন, এটা মানেই হয়ে যাবে আমার, এটা মানেই হয়ে যাবে আমার বাউন্ডেড মোশন। তার মানে এ তে বাউন্ডেড হবে, বি তে বাউন্ডেড হবে, সি তে বাউন্ডেড হবে। তার মানে এই পুরো রিজিয়নেই কিন্তু আমার বাউন্ডেড হবে। তাহলে এ তেও হবে, ডি তে তো হবে না, এ তে হবে, বি তে হবে, সি তে হবে, অল পয়েন্টস না, এবিসি হবে, অনলি এবিসি হবে। তাহলে এইটা হবে আমার রাইট অ্যান্সার, অপশন 3 হবে আমার রাইট অ্যান্সার। অল পয়েন্টস, এটা তো এখানে ভুল টাইপিং আছে, এটা অল পয়েন্টসে তো হবে না, ডি তে তো হবে না, কারণ ডি তে কি হচ্ছে, ডি তে আমার পোটেনশিয়াল ছোট হচ্ছে, কাইনেটিক বেশি হচ্ছে। ডি তে তো হবে না কারণ পোটেনশিয়াল তো নেগেটিভ হয়, আর পোটেনশিয়ালের মানটা যদি কম হয় আর কাইনেটিকের মানটা যদি বেশি হয় তাহলে আলটিমেট আমার টোটালটা পজিটিভ চলে আসছে, তাই না? কেসটা কি বলতো?
কেসটা হচ্ছে পোটেনশিয়ালটা হয়ে যায় আমার নেগেটিভ, কাইনেটিকটা হয়ে যায় আমার পজিটিভ। আর কাইনেটিক যদি ছোট হয়ে যায় তাহলে পজিটিভ ছোট হয়ে যাচ্ছে, টোটাল নেগেটিভ হয়ে যাচ্ছে। কিন্তু ডি পয়েন্টে পোটেনশিয়াল হয়ে গেছে ছোট, ডি পয়েন্টে অ্যাট পয়েন্ট ডি পয়েন্টে কি হয়ে গেছে, পোটেনশিয়াল হয়ে গেছে ছোট কিন্তু কাইনেটিক এনার্জি হয়ে গেছে বড়। তাহলে আমার নেগেটিভ হয়ে গেছে ছোট আর পজিটিভ হয়ে গেছে বড়। তাহলে আমার যে টোটালটা আসছে না, এই যে টোটালটা আসছে, টোটালটা আমার সেই ক্ষেত্রে পজিটিভ। তাহলে বাউন্ডেড বোঝানো থাকছে না। বোঝা গেছে? নেক্সট কি বলছে, ইফ স্যাটেলাইট ইজ স্টপড সাডেনলি ইন ইটস অরবিট which is at a distance radius of earth from earth's surface and allowed to fall freely। আচ্ছা কি বলেছে, if the satellite is stopped suddenly in its orbit which is at a distance of radius of earth from earth's surface। আচ্ছা এখানে এইচ এর মানটা বলে দিয়েছে যে ফ্রম আর্থ সারফেস, তাহলে এটা রিপ্রেজেন্ট করছে এখানে এইচ ইজ ইকুয়াল টু আর, and allowed to fall freely into earth the speed with which it hits the surface of earth will be। আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা নেই। তার মানে ইনিশিয়ালি এনার্জি কত ছিল, ইনিশিয়ালি এনার্জি ছিল মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2 ইন্টু আর প্লাস এইচ, আর প্লাস আর। ফাইনালি আমি আর্থকে হিট করেছি, তাহলে ফাইনালি আমার টোটাল এনার্জি হবে জি ক্যাপিটাল এম স্মল এম, টোটাল এনার্জি কত হবে 2 ইন্টু আর হবে, এইচটা তো এখন 0 হচ্ছে। তাহলে যে পরিমাণ কাইনেটিক এনার্জি নিয়ে আমি পড়বো, যে পরিমাণ কাইনেটিক এনার্জি নিয়ে পড়বো আমি, দেখো আমি এইখান আমি ইনিশিয়াল থেকে ফাইনালে এসেছি, আমি ওপর থেকে নিচে এসেছি, মানে কাইনেটিক এনার্জি নিয়ে নামবো। কতটা কাইনেটিক এনার্জি নিয়ে নামবো না, যতটা পরিমাণ এনার্জি আমার কমেছে। ডিক্রিজ ইন টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি, বা সিম্পল জিনিস। তাহলে এইটা মাইনাস এটা করলেই আমার অ্যান্সার। মানে কার এনার্জি বেশি দেখো না, এটার বেশি এটার কম। তো দেখতে পাচ্ছি ই ইনিশিয়াল ইজ ইকুয়াল টু আছে মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই 4r। ফাইনাল এনার্জি আছে আমার মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। তাহলে যে পরিমাণ কাইনেটিক এনার্জি নিয়ে আমি হিট করব এটা হচ্ছে হাফ অফ এমভি স্কোয়ার। যদি বিয়োগ করি, যদি এটাকে বিয়োগ করি তাহলে এটা আসবে জি আর, কেন হচ্ছে এখানে, এটা তো ক্যাপিটাল আর হবে, এটা জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, একের 2 মাইনাস একের, সরি একের 2 মাইনাস একের 4 হবে, একের 2 মাইনাস একের 4 ইজ ইকুয়াল টু একের 4ই হবে। তাহলে তোমার এখানে আসবে হাফ অফ এম অফ স্কোয়ার ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই 4r। তাহলে এখানে ভি ইজ ইকুয়াল টু যেটা আসবে ভি ইজ ইকুয়াল টু যেটা আসবে সেটা হবে রুট আন্ডার জি এম বাই 2r, এটা আসবে। এটা আসছে। এবারে আমাকে এটাকে এই ফর্মে আনতে হবে, মান বসাতে হবে, কিন্তু আমি তো নিটে ক্যালকুলেটর পাবো না, তাহলে আমি কি করে মানটা বসাবো? এইখানেই হচ্ছে গল্প। দেখো আমি লিখেছি তোমাদেরকে বোঝাবার জন্য, ঠিক আছে, এত লেখার তো প্রয়োজন হবে না, আমি এইখান থেকে ডাইরেক্টলি করতে পারবো। কি করে অ্যান্সারটার মান আমি বসাবো, যাই হোক অ্যান্সারটা কি করে বের করবো।
যাই হোক, দেখো আমরা একটা জিনিস জানি যে রুট আন্ডার 2gm/r ইজ ইকুয়াল টু 11.2 হয়, জানি না? আমাকে এটার মান চাই। তাহলে এটাকে যদি করতে হয়, তাহলে আমি যদি করি এখানে, আমি মান চাই, দেখো gm/2r এর মান চাই। তাহলে এক কাজ করি, আমি ওপরে নিচে 2 গুণ করে দিই, এখানেও 2 গুণ করি আর এখানেও 2 গুণ করি। লাভটা আমি কেন এই কাজটা করলাম, এই কাজটা আমি কেন করলাম? এখানে হাফ তো বাইরে বেরোচ্ছে, দুটো 2 নিচে আছে, দিয়ে এখানে রোটানটা 2gm বাইর করে দিলাম। এবার এই মানটা তো 11.2, এই মানটা তো 11.2/2, কারণ এসকেপ ভেলোসিটি মানে রুট আন্ডার 2gm বাইর, আর এসকেপ ভেলোসিটি মানেই হচ্ছে 11.2 কিলোমিটার/সেকেন্ড। তাহলে 11.2 কে 2 দিয়ে ভাগ করলে যেটা আসবে 5 আর 6 এর মাঝখানে, 6 এর কাছাকাছি অ্যান্সার আসবে। 6 এর কাছাকাছি অ্যান্সার কোথায় আছে? একটাতেও দেওয়া নেই। তাহলে কি অ্যান্সারটা হয়নি? দেখি কোথায় ভুল করেছে, কোথায় ভুল করলাম আবার, বেশ ঝামেলার জিনিস তো। ভোল্টেজে তো আপ ডাউন করছে। যাই হোক দেখি, কোথায় ভুল করলাম, কোথায় ভুল করলাম? gm/2r, উপরে 2 গুণ করলাম, নিচে 2 গুণ করলাম, বাইরে 2 হয়ে বেরিয়ে এলো। এইখানে কি কোথাও ভুল করেছি? ইনিশিয়ালি ছিল আর হাইটে, ডিস্টেন্স রেডিয়াস অফ আর্থ ফ্রম আর্থ সারফেস, এই ইকুয়াল টু আর ছিল, অসুবিধা নেই। এখানে 4r হয়েছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা 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 আচ্ছা, ভুল করেছে, ভুল করেছে। কি ভুল করেছি বলো তো? ভুলটা হচ্ছে এইখানে না হঠাৎ করে থামিয়ে দেওয়া হয়েছিল, এখানে হঠাৎ করে থামিয়ে দেওয়া হয়েছিল, স্টপড, থামিয়ে দেওয়া হয়েছিল। তার মানে এখানে কাইনেটিক এনার্জি 0 ছিল। ভুল করেছি, সরি সরি সরি, ভুল করেছি, ভুল করেছি। কি ভুল করেছি বলছি, কি ভুল করেছি? আমাকে থামিয়ে দেওয়া হয়েছিল এখানে। তার মানে ইনিশিয়ালি পোটেনশিয়াল ছিল কত? আমার পোটেনশিয়াল ছিল -(G)M বাই R প্লাস এইচ, এইচ এর মানটাও আর কাইনেটিক এনার্জি তো আমার 0 ছিল, কারণ থামিয়ে দেওয়া হয়েছিল। কাইনেটিকটা আমার 0 ছিল। আমার এইটা হয়ে গেল কাইনেটিক, এইটা হয়ে গেল কাইনেটিক, আর এটা সরি 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 সরি, এটা হয়ে গেল আমার পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। থামিয়ে দেওয়া হয়েছিল মানে কাইনেটিকটা আমার 0। ফাইনালি আমি কোথায় এসে পড়েছি? ফাইনালি আমি কোথায় এসে পড়েছি? ফাইনালি আমি আর্থ সারফেস এসে পড়েছি। আর্থ সারফেসে পোটেনশিয়াল কত হবে? আর্থ সারফেসে পোটেনশিয়াল হবে -(G)M/r, আর কাইনেটিক এনার্জিটা আমি x ধরে নিতে পারি।
ধরে নিতে পারি কাইনেটিক এনার্জি এক্স, বা তুমি এখানে হাফ অফ এমভি স্কোয়ার করতে পারো, কারণ আমি তো স্পিড বের করতে চাইছি না, এটাকে তুমি হাফ অফ এম অফ ভি স্কোয়ার করতে পারো। এবার কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগাবে, কারণ বাইরে থেকে তো আমি এনার্জি সাপ্লাই করিনি, আমি তো বাইরে থেকে কোনো এনার্জি সাপ্লাই করিনি। তাহলে কনজারভেশন অফ এনার্জি যখন লাগাচ্ছ, তাহলে ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল ইজ ইকুয়াল টু, সরি, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগালে ই ফাইনাল ইজ ইকুয়াল টু ইনিশিয়াল হবে। ই ফাইনাল কত? মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস হাফ অফ এম ভি স্কোয়ার। ই ইনিশিয়ালটা কত হবে? মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। তাহলে হাফ অফ এম অফ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে, আচ্ছা, জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r দিয়ে কত আসছে? 1 মাইনাস হাফ ইজ ইকুয়াল টু মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r আসছে। আর এটা ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি লক্ষ্য করে দেখো, এখান থেকে এই এম আর এই এম কাটছে, এখান থেকে এই 2 আর এই 2 কাটছে, মাইনাস তো বাবু এখানে হবে না, কারণ 1 মাইনাস হাফ ইজ ইকুয়াল টু হাফ হয়, ঠিক আছে, মাইনাসটা এখানে হবে না, কারণ যাই হোক এটা বিয়োগ করলে এটা আসছে, জি এম এম বাই আর কমন যাচ্ছে, 1 মাইনাস হাফ ইজ ইকুয়াল টু হাফ হয়, তাই নিচে 2 এসছে। তাহলে ভি ইজ ইকুয়াল টু যেটা আসবে তোমার এখানে, যে ভি এর মানটা আসবে, এই ভি এর মানটা আসবে রুট আন্ডার জি ক্যাপিটাল এম বাই আর আসবে, জি ক্যাপিটাল এম বাই আর। তো এক কাজ করি, এখানে উপর নিচে 2 গুণ করে দিই, এখানেও আমি 2 গুণ করি, আর নিচেও আমি 2 গুণ করি। এরপর এই পুরো মানটার, এই পুরোটার মান কত হবে? 11.2 হবে এটা, এই পুরোটার মান হবে 11.2, রুট আন্ডার 2 জি এম বাই আর মানে আছে 11.2, আর যেহেতু 2টা রুটের মধ্যে আছে তাহলে রুট আন্ডার 2। এবারে 11.2 আর রুট আন্ডার 2 মানে কত? 1.414 এবারে 11.2 বাই 1.414, অবশ্যই এটা 11.2 এর থেকে কম হবে, কিন্তু 5 বা 6 এর বেশি হবে, 6 এর বেশি হবে, কিন্তু 11.2 এর কম হবে, 6 এর বেশি হবে কিন্তু 11.2 এর কম হবে। প্রথম কথা লক্ষ্য করে দেখো, মিটার পার সেকেন্ড তো জীবনে হবে না, এগুলো তো কিলোমিটার পার সেকেন্ডে হয়, এটা তো কিলোমিটার পার সেকেন্ডে হবে, এটা কিলোমিটার পার সেকেন্ডে হবে, তাহলে অবশ্যই এটাও, দাঁড়াও, এটাও কিলোমিটার পার সেকেন্ডে আসবে। মিটার পার সেকেন্ড তো জীবনে হবে না, তাহলে এটা আমার জীবনে হবে না, এটাও জীবনে হবে না। কিলোমিটার পার সেকেন্ড আর কিলোমিটার পার সেকেন্ড 11.2 তো জীবনে হবে না, কারণ 11.2 ডিভাইডেড বাই 4.4 ছিল, আমার এখানে 11.2 ডিভাইডেড বাই 1.414 ছিল, তাহলে আমার এটাই অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? আমি এখানে ক্যালকুলেশন মিস্টেক করেছিলাম। দেখো আমি যে ভুলগুলো করছি এই ভুলটা তোমরাও করতে পারো, কিন্তু এটা হবে না, এই যে
ইনিশিয়াল এনার্জি কিন্তু এইটা আমার হবে না, এটা আমার হবে না, আমি ভুল করেছিলাম, এইটা আমার এনার্জি হবে না, ভুল করেছিলাম। কারণ বারবার ধরে লক্ষ্য করে দেখো এখানে স্টপ কথাটা বলা হয়েছে, তার মানে এইখানে আমার কাইনেটিক এনার্জিটা কিন্তু আমার জিরো হয়ে গেছে, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু জিরো হয়ে গেছে। তাহলে এইখানে আমার টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, আর কাইনেটিক যেহেতু জিরো তাহলে টোটাল এনার্জিটা আমার পোটেনশিয়াল এনার্জির সঙ্গে সমান হয়ে গেছে। আমি কিন্তু এটাকে কাটছি না, এই ভুলটা তোমরা দেখে রাখো, কারণ এই ভুলটা তোমাদেরকে পরবর্তীকালে শিক্ষা দেবে। এই ভুলটা এই কেটে দিলাম, ভুল প্রসেসটা ভুল, ঠিক আছে, কেটে দিলাম, খেয়াল রাখবে, কেটে দিলাম। কতক্ষণ হলো? বলছে escape velocity for a projectile at earth's surface is ve, a body is projected, আচ্ছা আর্থ সারফেসে escape velocity আমাকে ve বলে দিয়েছে, ve বলে দিয়েছে। a body is projected from earth's surface with velocity 2ve, বাহ। the velocity of the body when is it infinite distance from the center of the earth is, বোঝা গেছে। যখন ve স্পিডে ছুড়েছিলাম তখন ইনফাইনাইট ডিস্টেন্সে গিয়ে টোটাল এনার্জি জিরো হয়ে যায়, কিন্তু যখন 2v স্পিডে ছুড়ি তখন ইনফাইনাইট ডিস্টেন্সে গিয়ে ভেলোসিটি কত হবে এটা আমাকে বের করতে হবে। তুমি লক্ষ্য করে দেখো আর্থ সারফেসে টোটাল এনার্জি কত হয়। আচ্ছা ভি যদি আমার এসকেপ ভেলোসিটি হয়, আমার যদি ভি এসকেপ ভেলোসিটি হয়, তাহলে আমার এখানে হাফ অফ এম অফ ভিই স্কোয়ার ইজ ইকুয়াল টু নিশ্চয়ই ভি স্কোয়ার, এর মানটা নিশ্চয়ই জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর এর সঙ্গে সমান হয়, 2r এর সঙ্গে সমান হয়, না আর এর সঙ্গে সমান হয়। কারণ এটা তো জানো তোমরা। আচ্ছা মানটা বসি দেখো, হাফ এম ভি স্কোয়ার মানে কত হয়, ভি 2gm বাই আর হয় না, রুট আন্ডার 2gm বাই আর হয়, 2gm বাই আর হয়, 2 কেটে যায়, তাহলে আলটিমেট যে অ্যান্সারটা বেরোয় সেটা হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর হচ্ছে, ঠিক আছে। এখন আমি ছুটেছি 2v স্পিডে, 2v স্পিডে যদি ছুটি তাহলে আমার এনার্জি কত হচ্ছে, হাফ ইন্টু এম ইন্টু 2ve স্কোয়ার, সরি 2v তার হোল স্কোয়ার, 2 স্কোয়ারটা বাইরে 4 হয়ে আসবে ইন্টু হাফ অফ এম অফ ভিই স্কোয়ার হবে, যেটা আসবে তোমার আচ্ছা ইনফাইনাইট ডিস্টেন্সে গিয়ে আর্থের স্পিডটা কত হবে এটি আমার বাদ দাও, এরকম ছেড়ে দাও। আর্থ সারফেসে আমার এনার্জি কত হয়, মাইনাস অফ আমার আর্থ সারফেসে এনার্জি ইজ ইকুয়াল টু কত হয়, মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, আর হয়। আমি এক্সট্রা কত এনার্জি প্রোভাইড করেছি, 2v হাফ অফ এম অফ 2ve তার হোল স্কোয়ার প্রোভাইড করেছি। ইনফাইনাইট ডিস্টেন্সে গিয়ে এটা হচ্ছে আর্থ সারফেস এনার্জি, আর ইনফাইনাইট ডিস্টেন্সে তো পোটেনশিয়াল জিরো হবে, ইনফাইনাইট ডিস্টেন্সে গিয়ে শুধু আমার কাইনেটিকই থাকবে। যদি আমি ভি স্পিডে ছুটতাম তাহলে ইনফাইনাইট ডিস্টেন্সে গিয়ে কাইনেটিক এনার্জি আমার জিরো হতো, কিন্তু যেহেতু আমি 2v স্পিডে ছুটেছি তাহলে ইনফাইনাইট ডিস্টেন্সে গিয়ে সার্টেন কাইনেটিক এনার্জি থাকবে। তুমি এখানে বেসিক্যালি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগাচ্ছ। এটা ছিল আর্থ সারফেসে পোটেনশিয়াল এনার্জি, প্লাস তুমি 2v স্পিডে ছুটেছো তার জন্য
কাইনেটিক এনার্জি হয়ে গেছে হাফ অফ এম অফ 2v তার হোল স্কোয়ার, ঠিক আছে। আর এটাই হবে ইনফাইনাইট ডিস্টেন্সে গিয়ে আমার কাইনেটিক এনার্জি, যেটা হচ্ছে হাফ অফ এম অফ ভি স্কোয়ার, বা এটাকে তুমি ই ফাইনাল লিখতে পারো। আমি বেসিক্যালি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগালাম, এই যে ই ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ই ফাইনাল করলাম। আর্থ সারফেস এনার্জি আমার এটা হয়, ইনফাইনাইট ডিস্টেন্সে কি এনার্জি আমার এটা হবে, ঠিক আছে। চলো করছি। তাহলে আমার মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর তো হচ্ছিলই। এই দুইটা যদি বাইরে 4 হয়ে বেরোয়, বাইরে 4 হয়ে বেরোবে। আর হাফ এম ইন্টু ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এম বাই আর তো এই মাত্র বের করলাম। তাহলে এটা হবে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। এটাকে যদি তুমি যোগ বিয়োগ করো তাহলে 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 আসছে। তাহলে 3 জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, আর এটা ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ অফ এম অফ ভি স্কোয়ার। এইখান থেকে লক্ষ্য করে দেখো এই যে এম আর এই এম কাটছে, তাহলে ভি এর মান কত দাঁড়াচ্ছে? ভি এর মান দাঁড়াচ্ছে রুট আন্ডার 6 জি এম বাই আর। এটাকে লিখতে পারি 3 ইন্টু 2 জি এম বাই আর। তাহলে কোথাও না কোথাও এই পুরোটা আসছে কত ভি, তাহলে আমার অ্যান্সার আসছে রুট আন্ডার 3 ভি, এটা অ্যান্সার। এটা অ্যান্সার, এটা তো ভি, রুট 3 ভি অ্যান্সার আসছে, রুট 3 ভি। ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে তোমাকে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি দিয়ে করে দেখালাম, কিন্তু অঙ্কটা শর্টেও করা যেত। শর্টে কি করে করতে, জাস্ট ক্যালকুলেশন বোঝালাম বলে অঙ্কটা বড় হলো। শর্টে তুমি ক্যালকুলেশন দিয়ে করতে। শর্টে দেখবে কিভাবে হবে, দেখো শর্টে করে দেখাচ্ছি। তুমি সিম্পল কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগাবে, ই ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ই ফাইনাল। ইনিশিয়ালি কত এনার্জি ছিল, মাইনাস অফ জি এম এম বাই আর, আর্থ সারফেসের পোটেনশিয়াল এনার্জি, প্লাস তুমি 2v স্পিডে ছুড়েছো, 2v স্পিডে ছুড়েছো। তাহলে যদি তুমি আচ্ছা দেখো কাইনেটিক এনার্জির সঙ্গে ভি স্কোয়ারের সমানুপাতিক সম্পর্ক, মানে তাই তো। এখন তুমি ভিটাকে দুগুণ বাড়িছো, তুমি এখানে ভিটাকে তুমি দুগুণ বাড়িছো, তাহলে অবশ্যই কাইনেটিক এনার্জিটা কত গুণ বাড়বে, ভি স্কোয়ার গুণ মানে 4x বাড়বে। তাহলে এখানে 4x বাড়বে, 4 ইন্টু, আর 4 গুণ বাড়বে। আগে কাইনেটিক এনার্জি কত ছিল, জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর ছিল, মানে হাফ অফ এম অফ ভি স্কোয়ার তো ইজিক্যাল টু এটা হয়, ইজিক্যাল টু ফাইনাল এনার্জি কত হবে, হাফ অফ এম ভি স্কোয়ার হবে। এখান থেকে কাটাকাটি করে তুমি ইজিলি বের করতে পারো। নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। আর কি করে শর্টে বের করতে পারো, উম, তুমি যদি হাফ অফ এম অফ ভি স্কোয়ার এই স্পিডে যদি ছুটো তাহলে ইনফাইনাইটে গিয়ে ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, ঠিক আছে। তুমি এখন ছুটছো 4 ইন্টু, এটাকে তুমি এক্স ধরে নাও, ঠিক আছে। তুমি 4x স্পিডে ছুটছো, তুমি এখন 4x কাইনেটিক এনার্জি দিয়ে ছুটছো। তাহলে মানে ব্যাপারটা হচ্ছে আর্থ সারফেস থেকে ইনফাইনাইট ডিস্টেন্সে যেতে যে পরিমাণ এনার্জি খরচা হচ্ছে সেটা হচ্ছে এক্স। মানে আমি আর্থ সারফেস থেকে এই আর্থ সারফেস থেকে
ইনফাইনাইট ডিস্টেন্সে যাচ্ছি, তাহলে এইখান থেকে এইখানে যেতে খরচা হচ্ছে আমার এক্স। আগে আমার পকেটে এক্স টাকা ছিল, তাহলে ইনফাইনাইট ডিস্টেন্সে গিয়ে পকেট শেষ হয়ে যাচ্ছিল। এখন আমার পকেটে 4x এনার্জি আছে, এক্স খরচা করলাম, তাহলে এইখানে গিয়ে এনার্জি কত বাড়লো? 3x বাড়লো, 3x বাঁচলো, 3x বাঁচলো। এই 3xটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি। তাহলে এক্স এর করসপন্ডিং, দেখো না কাইনেটিক এনার্জিটা হয়ে গেছে আমার ভি স্কোয়ার, তাই তো? কাইনেটিক এনার্জি আমার বেড়ে গেছে 3 গুণ, কাইনেটিক এনার্জি আমার বেড়ে গেছে 3 গুণ, তাহলে ভি স্কোয়ারটাও বাড়বে আমার 3 গুণ, তাহলে ভিটা বাড়বে আমার √3 গুণ, √3 গুণ অ্যান্সার হবে। যাই হোক, মানে মোটামুটি তুমি যত ভালো ক্যালকুলেশন করতে পারবে তত তুমি স্ট্রং হবে, আর কিছু না, বেসিক্সটা স্ট্রং থাকতে হবে। এভাবে করার দরকার নেই, তুমি যখন একটা অঙ্ক 5-6 বার ধরে প্র্যাকটিস করবে তখন নিজে থেকেই মনে মনে শর্ট ট্রিক খেলবে। আমি তোমাকে সব শর্ট ট্রিক তো শিখিয়ে দিতে পারবো না, তো তুমি এভাবে করতে পারো, অসুবিধা নেই। যাই হোক, নেক্সট অঙ্ক, শেপ অফ অরবিট অফ স্যাটেলাইট। বেশ, তো ভোল্টেজ তো বেশ আপ ডাউন করছে। ক্লাসটা এখানে আমাকে এন্ড করতে হবে, বুঝতে পারছো? কারণ ভোল্টেজ বিশাল আপ ডাউন করছে, বোর্ডের ক্ষতি হতে পারে। আমি আর অনেকক্ষণ ধরে আপ ডাউন করছিলাম, আমার ডিস্ট্রাকশন আসছিল, আমি বন্ধ করিনি, এবার আপ ডাউনটা বেশিই করছে। আমাকে ভিডিওটা এখানে এন্ড করতে হবে। আজকে এতটা পর্যন্ত রইলো, এরপর দিনটা কেপলার, মানে এর পরের লেকচারে কেপলার লটা আমি পুড়িয়ে দেবো। আজকে এখানে রাখলাম।